নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেটেলসের আরও নতুন একটি গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাকে এই মুহূর্তে তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে যারা আমার রেগুলার লিসনার, মানে প্রতিনিয়ত আমার গল্প শোনো, তোমরা এক্ষুনি আমার আজকের গল্পের ভিডিওটাকে একটা লাইক করো। আর যারা নতুনরা রয়েছো, মানে প্রথমবারের জন্য স্কেটেলসের গল্প শুনছো, তোমরা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্কেটেলসে আজকে তোমরা শুনবে শম্পা শম্পী চক্রবর্তীর কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, পুরনো পাপ রাতে বাড়ে। প্রসঙ্গত বলে রাখি যে স্কেটেলসের আজকের গল্পটা কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। তবে আজকের গল্পে যাওয়ার আগে আমি স্কেটেলসের এর আগের গল্পে তোমাদের করা কিছু কমেন্টে যাচ্ছি। তুলি ব্যানার্জি লিখছে, খুবই ভালো লাগলো গল্পটা, আপনার গলাতে আরও সুন্দর লাগলো গল্পটা, আরও ভয়ের ভালো ভালো গল্প দিন, আর একটা ভ্যাম্পায়ারের গল্প দিলে খুব ভালো হয়। শেখ রাজিবুল লিখছে, ইন্ডিয়া হাওড়া থেকে শুনছি। আমার নাম শেখ রাজিবুল, আপনার গল্প খুব ভালো লাগে, কিছু জিনদের গল্প দিন। আর সত্যি কিছু ঘটনা আমার আছে, আমার কাছে যে কটা ঘটনা আছে সব কটাতেই আমি ছিলাম, আমার সামনেই হয়েছে। আমি ঠিক গুছিয়ে লিখতে পারি না, তাই লিখি না। রাজিবুল, তোমাকে এক্ষেত্রে বলি যে তোমার মোবাইলের স্ক্রিনে এই মুহূর্তে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তুমি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। সুস্মিতা লিখছে, দাদা আমি সুস্মিতা, তোমার গল্পটা তো সুন্দর, তার থেকেও তোমার ভয়েসটা আরও বেশি সুন্দর। তোমার ভয়েস না থাকলে গল্প ভালো লাগবে না। হ্যাপি দিওয়ালি দাদা। আর যে সুদীপ্ত লিখছে, আমি টাকি থেকে বলছি, সুদীপ্ত দাস, তোমার সুন্দর কণ্ঠের গল্প শুনছি। এখন রাত 1:30 বাজে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তোমার সুন্দর কণ্ঠে গল্প শুনতে একটা আলাদা রকম ফিলিংস আসে। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু তাই বলে কিন্তু তোমরা অভিমান করে কমেন্ট করা বন্ধ করো না। আমার আজকের গল্পটা এখন এই মুহূর্তে তোমরা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। আর স্কেটেলসে এসে যদি তুমি তোমার নিজের কণ্ঠে তোমার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমার মোবাইলের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেখতে পাচ্ছ, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। শুরু করছি স্কেটেলসের বিশেষ গল্প, শম্পা শম্পী চক্রবর্তীর কলমে পুরনো পাপ রাতে বাড়ে। আদ্রিত, আদ্রিত, ওঠো তাড়াতাড়ি। এই আদ্রিত, প্লিজ ওঠো, চলো না আমরা কলকাতা ফিরে যাই। এই বাড়িতে আমি আর একটা রাতও থাকতে রাজি নই। চলো, আজ এখনই চলো। এই বাড়িটা অদ্ভুত, আমার কেমন যেন ভয় ভয় করছে। রাজন্যার ডাকে ঘুমটা ভেঙে গেল আদ্রিতের। কি বলছে রাজন্যা এসব? তার প্রপিতামহ অধিরাজ রায়ের আমলের এই বাড়িতে রাজন্যার ভয় করছে। পুরনো আমলের আভিজাত্যপূর্ণ দেওয়াল ঘড়িটার পেন্ডুলাম শব্দ তুলে জানান দিল রাত 2টো। পূবের জানলা দিয়ে কোজাগরি পূর্ণিমার রূপলি চাঁদটা তখন ক্রমশ এগিয়ে চলেছে মাঝ আকাশের দিকে। পালঙ্কের এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে রাজন্যা। আদ্রিত বিস্মিত, দ্রুত পালঙ্ক থেকে নেমে সে রাজন্যার দিকে এগিয়ে গেলে রাজন্যা পাগলিনীর ন্যায় তাকে জড়িয়ে ধরে বলে উঠল, আদ্রিত, আমি কলকাতা যাব, আর একটা দিনও আমি তোমাদের এই বাড়িতে থাকতে রাজি নই। আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয়। তুমি জানো, একটু আগে আমি সেই লোকটাকে দেখলাম যাকে গতকাল আমি গাড়ি করে আসার পথে নদীর পাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। সেই লোকটা, ওর রক্তাক্ত দেহ দেখে আমি গতকাল সারা রাত ঘুমোতে পারিনি, তা তো তুমি জানো। সেই লোকটাই আমি ঠিক দেখেছি, সেই লোকটাই এই ঘরে এসেছিল একটু আগে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো কুটোরাগত, ময়লা ছেঁড়া পোশাক। আমাকে বলল, মুক্তি চায়, আমার মালিনী মুক্তি চায়, মুক্তি দাও, তাকে মুক্তি দাও।
তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। সে তো তুমি তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলে, তাহলে কি লোকটার ভূত এসেছিল? আসলে ওটা তোমার ভ্রম রাজন্যা। তাছাড়া সেই লোকটা বলতে তুমি কাকে বোঝাচ্ছ আমি কিন্তু এখনো বুঝতে পারছি না। গতকাল এই বাড়িতে আসার পর থেকে বলে যাচ্ছ একটি লোক নাকি নদীর পাড়ে মৃত অবস্থায় পড়েছিল, তার শরীর নাকি রক্তে ভেজা ছিল, এটা তুমি দেখেছো। কিন্তু আমি যখন গাড়ি থেকে নেমে দেখতে গেলাম তখন কিন্তু কাউকে আমি পড়ে থাকতে দেখিনি। তাহলে এটা শেষমেশ কি বোঝায় রাজন্যা? তুমি সম্পূর্ণ ভুল দেখেছ, ওটা তোমার মনের ভুল। না, ভুল নয়, অসম্ভব নয় আদ্রিত। ওই মৃত অবস্থায় পড়ে থাকা মানুষটাই একটু আগে এই ঘরের মধ্যে এসেছিল। আমি ভুল দেখিনি, আমি দেখেছি ওর সর্বাঙ্গ রক্তে ভেজা। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না আদ্রিত। তুমি কেন বুঝতে চাইছো না যে এই বাড়িতে সমস্যা আছে? তা গতকাল এই বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমি উপলব্ধি করেছি। আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার ঠাকুরদা মশাই আমাদের কেন এখানে হানিমুনে পাঠালেন। উনি তো তার পরবর্তী প্রজন্ম, তোমার জ্যাঠামশাই, বাবা, কাকা, এদের কাউকে তো কখনো এই বাড়িতে আসতে দেননি, অথচ আমাদের পাঠালেন। উনি কি ইচ্ছে করে পাঠিয়েছেন যাতে আমরা বিপদে পড়ি? আসলে আমার সাথে তোমার বিয়েটা উনি মেনে নেননি, তাই ওনার এভাবে প্রতিশোধ নেওয়া। কিন্তু আর একদিনও না, কাল সকাল হতেই আমরা চলে যাব। বেশ, যাই যাব, কিন্তু এটা তোমার সম্পূর্ণ ভ্রম। সে আগেও বলেছি, এখনো বলছি রাজন্যা, আমি রায় পরিবারের একমাত্র বংশধর, তাই ঠাকুরদা মশাই আমাকে তাঁর এই পৈতৃক বাড়িতে পাঠিয়েছেন, এটাই আমার ধারণা। উনি আমার বাবাদের কেন পাঠাননি তা বলতে পারবো না, তবে এই বাড়িতে কিছু যদি অদ্ভুত বিষয় থেকে থাকে তাহলে তা আমি জানবো না তা হতে পারে না। তবে এ কথা বলতে বাধ্য হচ্ছি রাজন্যা যে ঠাকুরদা মশাই কখনো চাইবেন না তার একমাত্র নাতি আর নাতবউ কোনো বিপদে পড়ুক। তুমি সম্পূর্ণ ভুল বুঝছো তাকে। চলো এখন এসব চিন্তা না করে বরঞ্চ শুয়ে পড়বে। চলো, রাত 2টো তো বেজেই গেছে, কাল আমরা কলকাতা ফিরে যাব। মাঝে শুধু কয়েকটা ঘন্টা কোনো রকমে কাটিয়ে নাও। আদ্রিত, এটা আমার স্বপ্ন বা ভ্রম কিছুই নয়, এটা সত্য। তুমি রাগ করো না প্লিজ। আদ্রিতের কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই রাজন্যা ছলো ছলো চোখে ভেজা কণ্ঠস্বরে কথাগুলি বলে উঠলে আদ্রিত রাজন্যাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পাঁজাকলা করে তুলে নিয়ে পালঙ্কে শুইয়ে দিয়ে বলে ওঠে, আমি রাগ করিনি, আর আমি তোমাকে বিশ্বাসও করছি রাজন্যা। তবে এখন থাক সেসব কথা। রাজন্যা, তুমি ভুলে যাচ্ছ যে কেন আমরা এখানে হানিমুনে এসেছি। প্লিজ আজ রাতটা অন্তত নষ্ট করো না। কাল রাতে তো আমাদের কিচ্ছু হয়নি। প্লিজ আজ রাতটা অন্তত এনজয় করতে দাও, সব ভুলে যাও এখন। রাজন্যা নীরব থেকে গেল। মনের ভেতর ভয়টা তার ক্রমশ গভীর থেকে গভীরে গিয়ে থাবা বসাচ্ছে। সে নিজেও তা বুঝতে পারল। সে আদ্রিতকে দোষও দিতে পারে না। সত্যিই তো, দীর্ঘ 5 বছর চুটিয়ে প্রেম করার পর তাদের বিয়ে। প্রথম দিকে তো আদ্রিতের পরিবার রাজিই ছিল না তাকে তাদের রায় পরিবারের বউ করে আনতে। সে সেন, উপরন্তু সামান্য মধ্যবিত্ত পরিবারের কালো গাত্রবর্ণের মাঝারি চেহারার অতি সাধারণ একটি মেয়ে। অপরদিকে সৌম্যদর্শন আদ্রিত কলকাতার নামী ধনী পরিবারগুলির মধ্যে একটি পরিবারের ছেলে। ওর প্রপিতামহ রাজা উপাধিও পেয়েছিলেন ব্রিটিশ শাসকের কাছ থেকে, তাই বলা যেতেই পারে ওদের পরিবার হলো রাজ পরিবার। আর সেই রাজ পরিবারের বর্তমানে একমাত্র বংশধর হলো আদ্রিত। ওর জ্যাঠা, কাকা সকলেরই 2টি বা 3টি করে মেয়ে। তাই সব দিক দিয়ে রাজন্যা বা রাজন্যাদের পরিবার কোনোভাবেই উপযুক্ত ছিল না আদ্রিতদের রায় পরিবারের সাথে সম্পর্ক স্থাপনে। এ ধারণা আদ্রিতদের পরিবারের যেমন ছিল তেমনি রাজন্যাদের পরিবারেরও। কিন্তু আদ্রিত অনড়। সে বাবা প্রশান্ত রায়, মা চামেলি রায় ছাড়াও জ্যাঠামশাই সুশান্ত রায় বা কাকা সুকান্ত রায় সহ বাড়ির আর সকলকে জানিয়ে দিয়েছিল, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি রাজন্যাকেই বিয়ে করব, আর অন্য কাউকে নয়। রাজন্যা গরিব না বড় লোক, সুন্দর না কুৎসিত, সেসব আমি বুঝে নেব।
তোমরা কেউ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। অগত্যা আদ্রিতের জেদের কাছে বশ্যতা স্বীকার করে বাড়ির সকলেই প্রায় রাজি হয়ে যায় এই বিয়েতে, কেবল ঠাকুরদা সুধীর রায় ছাড়া। তিনি এই বিয়ের তীব্র বিরোধিতা করেন। আর তা যখন রাজন্যাকে নিয়ে আদৃত প্রথমবার তাদের বাগবাজারের বাড়িতে আসে। একমাত্র আদরের নাতি আদৃত, সে প্রেম করে বিয়ে করতে চায়, এতে বিন্দুমাত্র আপত্তি ছিল না প্রথম দিকে ঠাকুরদা সুধীর রায়ের। বরং সকলে যখন রাজন্যাকে নিচু ঘরের মেয়ে, কালো গায়ের রং, এইরূপ নানা খোঁত টেনে নাক সিটকেছে, তখন ঠাকুরদা সুধীর রায় বলে উঠেছিলেন, আমার নাত বউ যেই ঘর থেকেই আসুক আমি খুশি, কারণ আমার নাতি তাকে নিজে পছন্দ করেছে। আর আমার বিশ্বাস আমার নাতির পছন্দ কখনোই মন্দ হবে না। তোমরা নিশ্চিন্ত থাকো, রাজন্যা এ বাড়ির উপযুক্ত বউ হবে। কিন্তু সুধীর রায়ের এহেন কথাগুলি সম্পূর্ণ বদলে গিয়েছিল যখন তিনি একদিন সকালে নাতি আদৃতকে কাছে ডেকে বলে উঠেছিলেন, আদৃত, তুমি তোমার রাজন্যাকে একবারে বাড়িতে নিয়ে এসো। বিয়ের আগে আমার নাত বউ মানুষটি কেমন তা একবার দেখতে চাই। কি বলছো কি? এই বাড়িতে বিয়ের আগে কেউ প্রবেশ করে না। একটু ধৈর্য ধরো, বিয়েটা হয়ে গেলে নাত বউ তো এই বাড়িতেই উঠবে। না না না, আমার ধৈর্য ধরছে না। আমি নাত বউকে বিয়ের আগে একটা বার দেখতে চাই। অগত্যা আদৃত রাজন্যাকে নিয়ে হাজির হয়েছিল আষাঢ়ের কোনো এক বিকেলে। ঠাকুরদার ঘরে ঢুকতেই আরামকে দাঁড়ায় বসে থাকা বছর 85 সুধীর রায় আদৃতের পেছন পেছন শ্যামাঙ্গী যুবতীটিকে ঘরে ঢুকতে দেখে চোখে দ্রুত চশমাটা এঁটে নিয়ে শরীরটা আরামকে দাঁড়া থেকে তুলে নিয়ে যার পর নাই চমকে উঠেছিলেন। এ কাকে দেখছেন তিনি? সেই শ্যামবর্ণা অনিন্দ সুন্দর মুখশ্রী, দুটি চোখের তেজ ও দীপ্ত দৃষ্টি, সামান্য হয়েও অসামান্য। এ যে তার ভীষণ চেনা। না না, এ কি করে সম্ভব? এ হতেই পারে না। সে তো অনেক বছর আগের ঘটনা। হায় ঈশ্বর, এভাবে সত্য সামনে এসে দাঁড়াবে তা ভাবেননি কোনোদিনও সুধীর রায়। বেশ উচ্চস্বরে ডেকে ওঠেন স্ত্রী প্রমীলার নাম ধরে, প্রমীলা, প্রমীলা। প্রমীলা দেবী হয়তো পাশের ঘরেই ছিলেন। স্বামীর কণ্ঠস্বরে দ্রুত ঘরে ঢুকে এসে রাজন্যার দিকে চোখ চলে যেতে সানন্দে রাজন্যাকে কাছে টেনে নিতে গেলে দৃঢ় কণ্ঠস্বরে সুধীর রায় বলে ওঠেন, প্রমীলা, ওদের এ ঘর ছেড়ে চলে যেতে বলো। আর আদৃতকে জানিয়ে দাও এ বিয়ে কখনোই সম্ভব নয়। আদৃত ও রাজন্যা দুজনেই চমকালো, সাথে প্রমীলা দেবীও। আদৃত জানত এতদিন বাড়ির অন্য সকলে তার বিয়ের বিরোধিতা করলেও একমাত্র ঠাকুরদা তার বিয়ের পক্ষে ছিলেন। কিন্তু আজ কি এমন হলো যে তিনি রাজন্যাকে দেখা মাত্রই এই বিয়েতে অমত জানাচ্ছেন? বেশ বিরক্ত হয় আদৃত। অভিমান ফুটে ওঠে তার কণ্ঠস্বরে। কি বলছো তুমি ঠাকুরদা মশাই? আমার সাথে রাজন্যার বিয়েতে তোমার মত নেই? কিন্তু কেন? তুমি তো আমার বিয়ের সপক্ষে ছিলে এতদিন। তাহলে? না, সুধীর রায় এর কোনো উত্তর দিতে পারেননি, বরং কঠোর কণ্ঠস্বরে নিজের সিদ্ধান্ত আরও একবার জানিয়ে দিয়েছিলেন আদৃতকে। আমি তোমার সাথে ওর বিয়ে হোক সেটা চাই না। এরপর তুমি যদি বিয়ে করো তাতে আমার কিছুই বলার নেই। তবে ওকে আমি আমার নাত বউয়ের স্বীকৃতি কখনোই দিতে পারবো না। অবশ্য এতে ওর কোনো দোষ নেই। বলতে পারো আমি অপারগ। এবার তুমি বলতে পারো কেন? তার উত্তর এই বাড়ির কেউ জানে না, যেমন তুমিও জানো না, আর জানতেও পারবে না যদি আমি না তোমাদের জানাই।
তাই বিয়ে তুমি করতেই পারো, যেহেতু ওকে তুমি ভালোবেসেছ। কিন্তু আমার আশীর্বাদ আশা করো না। না, এরপর অনেক বুঝিয়েও সুধীর রায়কে প্রমীলা দেবী ও বাড়ির আর সকলে আদৃত ও রাজন্যার বিয়ের উৎসবে যুক্ত করাতে পারে। এমনকি নতুন বউ হয়ে আসা রাজন্যাকে আশীর্বাদ করার জন্য বাগবাজারের 3 তলা বাড়ির ওপর তলায় তার নিজ ঘর থেকে 1 তলায় নামানো যায়নি সুধীর রায়কে। আদৃতের মা চামেলি অবশ্য তার ছেলে বউটিকে প্রথম দিকে অপছন্দ করলেও ছেলে আদৃতের সাথে রাজন্যার বিয়ে হয়ে যাওয়ার পর বেশ আপন করে নিয়েছিল। কারণ রাজন্যা হয়তো ধনী পরিবারের মেয়ে নয় বা পরমা সুন্দরীও নয়, তবুও ওর মার্জিত ব্যবহার, মিষ্ট ভাষা, সর্বোপরি সুন্দর মুখশ্রী মুগ্ধ করেছিল চামেলিকে। চামেলি মনে মনে চেয়েছিল তার ছেলের বউটিকে বাড়ির সবাই গ্রহণ করে নিক। তাই বলতেই হয়, বৌভাতের পরের দিন রাজন্যাকে নিজের ঘরে ডেকে এনে কিছু এমন কথা বলেন যাতে পরিবারের সকলের চোখের মণি হয়ে থাকতে পারে সারা জীবন রাজন্যা। কোনো চিন্তা করিস না রাজন্যা, তোর নাম রাজন্যা। এই রায়বাড়িতে একদিন তুই রাজ করবি। একদিন দেখবি সকলেই তোকে কাছে টেনে নেবে। কারোকে তুই ভুল বুঝে দূরে সরিয়ে রাখিস না। তুই তোর ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ দিয়ে পরিবারের ছোট থেকে বড় সকলের মন জয় করে নে। ওরে, ভালোবাসার শক্তি অনেক। শাশুড়ি মায়ের কথাগুলি রাজন্যাকে নতুন পথ দেখিয়েছিল। বাগবাজারের রায়বাড়ির সদস্যদের সকলের কাছে না হলেও ধীরে ধীরে অনেকের কাছেই সে প্রিয় হয়ে উঠেছিল এই কয়েকদিনে। বিশেষ করে শ্বশুরমশাই প্রশান্ত রায় ও আদৃতের জ্যাঠামশাইয়ের বড় মেয়ে নন্দিনী সম্পর্কে যে রাজন্যার ননদ, বলা যায় ঠাকুরদা ইচ্ছানুসারে কাঞ্চনপুরে আদৃত ও রাজন্যাকে হানিমুনে পাঠানোর সিদ্ধান্তের কথাটা নন্দিনী প্রথম জানিয়েছিল রাজন্যাকে। সেদিন দুপুরে কাজের মেয়ে মায়া ছাদে ভেজা জামাকাপড়ের বালতিটা তুলে দিয়ে গেলে রাজন্যা মায়াকে চলে যেতে বলে নিজেই জামাকাপড় মেলে দিতে থাকে দড়িতে। আর তখনই ছাদে এসে উপস্থিত হয়েছিল নন্দিনী। আদরের বৌদিটিকে জড়িয়ে ধরে বলে উঠেছিল, এই বৌরানী, তোমরা হানিমুনে যাচ্ছ শুনলাম? এখনো ঠিক করিনি, তবে তোমার দাদার ইচ্ছে কাশ্মীর। এই আজকালের মধ্যেই ফ্লাইটের টিকিট কাটবে বলছিল। কাশ্মীরে নয়, তোমাকে আর দাদা ভাইকে পাঠানো হচ্ছে কাঞ্চনপুরে আমাদের পৈতৃক বাড়িতে, এবং তা ঠাকুরদামশাইয়ের ইচ্ছানুসারে। আসলে একটা সময় না ওই বাড়িতেই ঠাকুরদামশাই জন্মেছেন। তারপর একটু বড় হতেই ঠাকুরদামশাই তার মায়ের সাথে বাগবাজারে এই বাড়িটাতে চলে এসেছে শুনেছি। বাবার মুখে শোনা। ঠাকুরদামশাইয়ের হয়তো ইচ্ছে জেগেছে তার জন্মভিটে তোমরা দেখে এসো। কিন্তু জানো বৌরানী, আমি মায়ের মুখে শুনেছি ওই বাড়িটা ভালো না। ঠাকুরদামশাই তার মায়ের সাথে এখানে চলে আসার পর আমাদের আগের প্রজন্ম তো বটেই, আমাদেরকেও কখনো ওই বাড়িতে নিয়ে যাননি। শুধু ওই বাড়িতে দেখাশোনার জন্য 2 জন লোক ঠিক করা আছে শুনেছি। তারাই বাড়ি সহ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সাথে জমি জায়গারও দেখাশোনা করে। আমার আশ্চর্য লাগছে ঠাকুরদামশাই তোমাদের হানিমুনের জন্য ওই বাড়িতে কেন যেতে বলছেন। এই নিয়ে বড়দের মধ্যে আলোচনাও শুরু হয়েছে জানো। মেজ কাকিমা মানে তোমার শাশুড়ি মা আর মেজ কাকা মানে তোমার শ্বশুরমশাই তো বেশ রুষ্ট হয়েছেন ঠাকুরদামশাইয়ের এই সিদ্ধান্তে। ঠাকুরদামশাইয়ের কাছে গিয়ে মেজ কাকা তো রাগারাগি করেছেন, বলেছেন, যে বাড়িতে আমাদের কখনো যেতে দিতে চাননি আপনি, সেই বাড়িতে আমার ছেলেকে বলছেন হানিমুন করতে যেতে। আশ্চর্য! ওরা আধুনিক ছেলে মেয়ে বাবা, ওরা হানিমুনে কোথায় যাবে তাও আপনি বা আমরা ঠিক করে দেব? না, কখনো না। আদ্রিত আর রাজন্যা কাশ্মীরেই যাবে। ওই বাড়িতে আমার ছেলে বৌমাকে কখনোই পাঠানো যাবে না। বাবার কথায় ঠাকুরদামশাই কি উত্তর দিয়েছেন নন্দিনী? সেটাই তো বলতে আসা বৌরানী। ঠাকুরদামশাই বলেছেন, দেখো প্রশান্ত, আমি অনেক ভেবে চিনতে ওদের ওখানে পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছি তার উত্তর ওরা ঘুরে আসার পরেই পেয়ে যাবে। তাছাড়া ওই বাড়ি আমাদের পূর্বপুরুষদের বাড়ি। ওই বাড়ির একমাত্র বংশধর হয়ে আদৃতের একবার অন্তত নিজের পিতৃপুরুষের বাড়ি দেখে আসা উচিত। তোমরা আগের প্রজন্ম যাওনি তো কি হয়েছে, ওরা যাক। তাছাড়া
তোমাদের ওখানে যাওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু এই প্রজন্মের একমাত্র বংশধর হিসেবে আদ্রিতের প্রয়োজন আছে ওখানে যাওয়ার, তাই ওকেই যেতে বলছি। ও যেতে বাধ্য, তুমি নিশ্চিন্ত থাকো। আর বৌমাকেও চিন্তা করতে বারণ করো, ওদের কোনো ক্ষতি হবে না। শুধু বলি, তুমি না চাইলেও ওরা ওখানে যেতে বাধ্য। মেজ কাকা অবশ্য এই কারণ জানতে চাইলে ঠাকুরদামশাই কোনো উত্তর দেননি। নন্দিনীর বলে যাওয়া কথাগুলির মধ্যে এমন কিছু খুঁজে পায়নি রাজন্যা। সেই মুহূর্তে যে সে অবাক হবে এই ভেবে যে ঠাকুরদা তাদের কোনো বিপদের দিকে ঠেলে দিতে চাইছেন। হয়তো তিনি আদ্রিতের ঠাকুরদা হিসেবে এটাই চেয়েছেন যে তার পিতৃপুরুষের বাড়ি তার পরবর্তী প্রজন্ম দেখে আসতে পারেন, কিন্তু বর্তমান প্রজন্ম অন্তত দেখে আসুক, তাতে তারা অনেক কিছু জানতে পারবে, যেমন সেই বাড়ি, সেখানকার পরিবেশ, লোকজন। এতে তো কোনো ভুল নেই। পর মুহূর্তে একটি প্রশ্ন তার মনে বারবার নাড়া দিয়ে গিয়েছিল, আর তা হলো আদ্রিতের বাবা, কাকা বা জ্যাঠাকে তো ওই বাড়িতে তিনি কখনো যাওয়ার জন্য বাধ্য করেননি, তাহলে তাদের যেতে বাধ্য করছেন কেন? সত্যিই কি নিজের পিতৃপুরুষের বাড়ি দেখানোর উদ্দেশ্য, নাকি অন্য কিছু? এই মুহূর্তে সেই কথাগুলিই মনে পড়লে আদ্রিতকে তা বলতে গেলে আদ্রিত রাজন্যার ঠোঁটে আলতো করে তর্জনী ঠেকিয়ে বলে ওঠে, প্লিজ রাজন্যা, আর কোনো কথা নয়, এই রাতটা একটু অন্যরকম হোক। রাজন্যার লাল টুকটুকে সিনথেটিক কাপড়ের তৈরি নাইটিটার বুকের কাছের ফিতেটা খুলে দিল আদ্রিত দাঁতের চাপে। আর সেই মুহূর্তে রাজন্যার স্তন্দটি উন্মুক্ত হয়ে চোখে ধরা দিল তার। আদ্রিত মুখ ডোবালো রাজন্যার সেই যৌবনোচ্ছল বক্ষ দেশে। রাজন্যা মুহূর্তের মধ্যে ভুলে গেল সেই লোকটাকে যার রক্তাক্ত শরীর সে দেখেছিল নদীর পাড়ে। ভুলে গেল তার অদ্ভুত ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বরে বলে যাওয়া কথাগুলি। মুক্তি চায়, মুক্তি, মালিনী মুক্তি চায়। আদ্রিতের সাথে উদ্দাম প্রতিক্রিয়া শেষে রাজন্যার চোখে নেমে আসে গভীর ঘুম। ঘুমিয়ে পড়ে রাজন্যা আদ্রিতের উন্মুক্ত বুকের ওপর মাথা রেখে। ঘুম ভাঙল রাজন্যার আদ্রিতের ডাকে। এই রাজন্যা, ওঠো ওঠো, আরে এতক্ষণ ধরে কি ঘুমোচ্ছ? বেলা 10টা বাজে। আরে ওঠো, দেখো বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। চলো, আজ এই বৃষ্টি ভেজা দিনে আমরা দুজনে গ্রামটা বরং একটু ঘুরে দেখি। মনে আছে তোমার, বাবা আমাদের ঘরে এসে কি বলেছিল? কাঞ্চনপুর গ্রামটা ঘুরে দেখিস আদ্রিত, ওটা তোর পিতৃপুরুষের গ্রাম। ওই গ্রামের রাজবাড়িতে তোর ঠাকুরদা জন্মেছেন। ওই রাজবাড়ি আমাদের গর্ব। একসময় আমাদের পরিবারকে রাজ পরিবার বলা হতো, আর ওই গ্রাম রাজ পরিবারের সদস্যদের কাছে বাড়তি পাওনা। ওই কাঞ্চনপুরে আমাদের হয়তো যাওয়া হয়নি, কিন্তু তোরা যখন যাচ্ছিস তোদের চোখ দিয়েই আমাদের পিতৃপুরুষের গ্রামটাকে দেখে নেব। বাবা, আপনারাও সবাই চলুন না ওখানে, তাহলে সকলেরই নিজেদের পিতৃপুরুষের বাড়ি দেখা হয়ে যায়, সাথে গ্রামটাও ঘুরে নেবেন। আপনারা যে বাড়ি নিয়ে এত গর্ব করেন সেই বাড়িটাই তো এখনো দেখেননি। আমরা যখন যাচ্ছি আপনারাও চলুন। দেখ রাজন্যা, তোরা হানিমুনে যাচ্ছিস, আর তোদের এই আনন্দের দিনগুলোতে আমরা গেলে তোদের মোটেই ভালো লাগবে না। তাছাড়া তোর ঠাকুরদা মশাই তোদের যেতে বলেছেন, আজ পর্যন্ত আমাদের সেখানে যেতে দেননি। আমরা যে যেতে চাইনি তা তো নয়, ওনার বক্তব্য ছিল কোনোভাবেই আমার জীবদ্দশায় কাঞ্চনপুরে তোমরা কেউ যাবে না। ওখানে দেখাশোনা করার জন্য লোক রয়েছে, তারাই দেখবে। আমার মৃত্যুর পর ওই বাড়ি, ওই জমি জায়গা কি করবে তোমরা তখন সিদ্ধান্ত নিও, কিন্তু এখন নয়। বলতে পারিস তোদের ঠাকুরদা মশাইয়ের যখন ইচ্ছা নেই, তাই আমরাও আর বেশি গরজ দেখাইনি। কি হবে কাঞ্চনপুর গিয়ে, আর কি হবে ওই বাড়িতে গিয়ে। দেখো আদ্রিত, বাবা বা মা বলো আর ওই বাড়ির আর সকলের কথা যাই বলো, তোমাদের কারো মধ্যে কেন যে বাড়িটা দেখার ইচ্ছা জাগলো না বুঝলাম না।
আমার ধারণা এই বাড়িতে এমন কিছু ঘটনা আছে যা ঠাকুরদা মশাই তোমাদের থেকে লুকিয়ে রাখতে চেয়েছেন, আর তা হলো ভয়। যে ভয় আমি পাচ্ছি। যাই হোক, তোমাকে তো আমি বলেইছিলাম আজই ফিরে যাব কলকাতা। আমি আর একটা দিন তো দূর অস্ত একটা বেলাও এই বাড়িতে থাকতে রাজি নই। আমি লাগেজ গুছিয়ে তৈরি হয়ে নিচ্ছি, তুমিও তৈরি হয়ে নাও। এখানে থাকা আমাদের উচিত হবে না। বেশ, তুমি যা বলছো তাই হবে। আজকেই আমরা কলকাতা ফিরে যাব। তবে তার আগে আমি একা একটু গ্রামটা ঘুরে দেখে আসি। ঠাকুরদামশাই যা মুডি লোক, আর কখনো যদি এখানে আসতে না দেন আমার কিন্তু বেশ লাগছে। এই বৃহদাকার শ্বেত পাথরের নির্মিত বাড়ি, বাড়ি লাগোয়া ফুলে ফলে ভরা বিঘেখানেক এলাকা নিয়ে বাগান, আর এমন মিষ্টি সুন্দর আবহাওয়া। তুমি রেডি হও, আমি আসছি রাজন্যা। আদ্রিত অনেকক্ষণ বেরিয়ে গিয়েছে। রাজন্যা লাগেজ গুছিয়ে স্নান সেরে নিজেকে পরিপাটি করে সাজিয়ে কিছু সময় আগে রাজবাড়ি দেখাশোনা করার জন্য নিযুক্ত বয়স 60-এর মঙ্গলের যুবতী বউ সুপ্রিয়া পাউরুটির টোস্ট, ডিমের অমলেট আর চা দিয়ে গেলে তা খেয়ে সুপ্রিয়ার কথাই ভাবছিল বসে বসে, বিশেষ করে ওর অদ্ভুত আচরণ। কিছু সময় আগে সুপ্রিয়া ব্রেকফাস্ট দিয়ে চলে যাওয়ার মুহূর্তে কীভাবে প্রশ্নটা করেই ফেলেছিল রাজন্যা। আচ্ছা, একটা কথা সুপ্রিয়াদি, এই বাড়িটা কি ঠিক? মানে আমার যেন মনে হচ্ছে এই বাড়িতে কিছু এমন আছে যা... রাজন্যার কথাগুলি শেষ হওয়ার পূর্বেই সুপ্রিয়ার মুখটা হঠাৎ করে বদলে গিয়েছিল। কিছু বলতে গিয়েও না বলে এক প্রকার ছুটে চলে গিয়েছিল, যা রাজন্যাকে বেশ অবাক করেছিল। প্রশ্ন জেগেছিল মনে, সে এমন কি বলল যার কারণে সুপ্রিয়ার সদাহাস্য মুখের পরিবর্তন ঘটে গেল? শুধু এই কারণ নয়, প্রথম দিন এই বাড়িতে পা রাখার সাথে সাথে মনে প্রশ্ন জেগেছিল রাজন্যার, যখন ওদের গাড়িটা সন্ধ্যের কিছু আগে এই বাড়ির সিংহদুয়ারের সামনে এসে দাঁড়িয়েছিল। তখন বাড়িটার ওপর গোধূলির লাল রং পরে অদ্ভুত এক স্বপ্নপুরী সৃষ্টি করেছিল, যা দেখে তখনই নিজের মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলে রাখতে গিয়ে অদ্ভুত একটা বিষয়ে চোখে পড়ে গিয়েছিল রাজন্যা। আর তা হলো বাড়ির দক্ষিণ দিকের তালা বন্ধ করা ঘরটা। সারা বাড়িটা ঝকঝকে তকতকে, অথচ ওই তালা বন্ধ ঘরটা যেন ছন্ন ছাড়া। ঘরটায় ঢোকার পথে আগাছায় পরিপূর্ণ। বুঝতে মোটেও অসুবিধে হয়নি সেই মুহূর্তে ওই ঘর ও তার চারিপাশ এই বাড়িটা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। মঙ্গল বা তার বউ সুপ্রিয়া কেউই ওই দিকে যায় না হয়তো, কিন্তু কেন? ওই ঘরটা ও তার চারিপাশ তো এই বাড়িটারই অন্তর্ভুক্ত। তাহলে প্রশ্নটা গতকাল সকালে মঙ্গলকে জিজ্ঞাসাও করেছিল রাজন্যা। আচ্ছা মঙ্গলদা, এত বড় বাড়িটা তুমি আর তোমার বউ সুন্দর করে পরিষ্কার করে রাখো, অথচ বাড়ির দক্ষিণ দিকের একটা ঘর দেখলাম তালা বন্ধ হয়ে পড়ে আছে। ঘরটার সামনে গাছ গাছালি ভরা, তা ওই ঘরটা খুলে একবার তো পরিষ্কার করতে পারো তোমরা। ওইদিকে যাওয়া মানা আছে বৌরানী। কেন? সারা বাড়িটা পরিষ্কার হয়, অথচ ওই দিকের ঘরটা এমন তালা বন্ধ অবস্থায় পড়ে থাকবে? আশ্চর্য! কে মানা করেছে তোমাকে? আপনাদের ঠাকুরদা মশাই। বৌরানী, আপনারা আনন্দ করতে এসেছ, আনন্দ করো, ওসব মাথা ঘামিয়ে কি হবে? তাছাড়া আমি যখন এই বাড়িতে বাবার সাথে আসি তখন আমার বয়স 10 বছর। তখন থেকেই দেখছি ওই ঘরটা তালা বন্ধ হয়ে পড়ে আছে। আমার আগের বউটা আপনার মতো কৌতূহল ছিল ওই ঘরটা নিয়ে। একদিন রাতে আমার বউটা ছটফট করতে করতে মরে গেল ওই জঙ্গলের মধ্যে। ডাক্তার বলেছিলেন সাপের কামড়ে মরেছে। সুপ্রিয়া তো ওইদিকে কোনোদিন যায় না, আমি মানা করে দিয়েছি। সে না হয় বুঝলাম ওখানে সাপ আছে, কারণ ওখানে যা ঝোপঝাড়। যাই হোক, তুমি না হয় তোমার বউ সুপ্রিয়াকে ওইদিকে যেতে বারণ করেছো, কিন্তু তোমাকে ওইদিকে যেতে কে বারণ করেছে মঙ্গলদা? একটু আগাছা পরিষ্কার করলেই তো সাপ খোপ কিছুই থাকবে না। না, এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি মঙ্গল। দ্রুত রাজন্যার সামনে থেকে চলে গিয়েছিল। রাজন্যা ভেবে পায়নি কেন মঙ্গল আর ওর বউ সুপ্রিয়ার মধ্যে এত ভয় লুকিয়ে আছে। কাকে ওরা ভয় পায়? এই বাড়িতে কোনোদিন কেউ আসে না, পরে মঙ্গল সে কথা জানিয়েও ছিল। তাহলে কাকে ভয় ওদের? সর্বোপরি ওই ঘরটা ওভাবে পড়ে আছে কেন? এত বড় বাড়িটা পরিষ্কার করা যায়,
অথচ ওই ঘরটা পরিষ্কার করতে মানা আছে। অদ্ভুত। কতটা সময় কেটে গিয়েছিল তা বলা মুশকিল। বৌরানী, বৌরানী, এসো তাড়াতাড়ি। সুপ্রিয়ার সুতীব্র চিৎকার কানে আসতেই ঘর থেকে বেরিয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়াতেই রাজন্যা দেখল আদ্রিতকে ধরাধরি করে নিয়ে আসছে জনাচারেক দেহাতি লোক। আদ্রিতের কপাল হতে রক্ত চুইয়ে পড়ছে। রাজন্যা চিৎকার করে ওঠে, আদ্রিত! পার হয়ে যায় কয়েক ঘন্টা। পালঙ্কের ওপর আদ্রিতের দেহটা। মাঝে মাঝে জ্ঞান আসলেও আবার চলে যাচ্ছে। লোকাল ডাক্তার সৌমেন দত্ত আদ্রিতের কপালে দুটো স্টিচ করে ইঞ্জেকশন দিয়ে কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেছেন বেশ কিছু সময় আগে। আদ্রিতের রক্তে ভেজা গেঞ্জি ছাড়িয়ে বুক পিঠ মুছিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছে রাজন্যা। কিন্তু কিভাবে আদ্রিত পড়ে গেল তা আদ্রিতের পুরোপুরি জ্ঞান না ফিরলে জানা যাবে না। শুধু এইটুকু জানা গেছে একটি ছোট আকারের টিলা থেকে আদ্রিত পড়ে গেছে। ওই টিলার অদূরে কিছু লোক মাটি কাটছিল। হঠাৎ ধপ করে কিছু পড়ার শব্দে ওরা ছুটে গিয়ে দেখে একজন ভদ্রলোক মাটিতে পড়ে আছেন মুখ থুবড়ে। দেখে যেন মনে হবে কেউ তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ভদ্রলোকের কপাল ফেটে গিয়েছে, বুকে হাতে পায়ে আঘাত। কপাল থেকে চুইয়ে পড়া রক্ত পরনের গেঞ্জিটাকে ভিজিয়ে দিয়েছে। পড়ার সাথে সাথে জ্ঞান হারিয়েছে। তাই ভদ্রলোকের পরিচয় প্রথমটা ওরা জানতে না পেরে কি করবে ওরা ভেবে পাচ্ছিল না। সেই সময় ওই পথ দিয়ে অঘোর ঠাকুর যাচ্ছিলেন, যিনি একজন তান্ত্রিক। তিনি ভদ্রলোকের চোখে মুখে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বলে ওঠেন, ওর কিছু হবে না, এটা ঘটার ছিল তাই ঘটেছে। তোরা ওকে রাজবাড়িতে দিয়ে আয়। ও রাজবাড়ির একমাত্র বংশধর আদ্রিত রায়। আর যাবার পথে ডাক্তারকে খবর দিস। ওষুধ খেলে আর কপালে দুটো স্টিচ পড়লেই ও সুস্থ হয়ে উঠবে দুদিনের মধ্যেই। অঘোর ঠাকুর? তিনি আবার কে মঙ্গলদা? তিনি আদ্রিতকে চিনলেন কি করে? আর উনি অমন কথা বললেন কেন? যা ঘটার ছিল ঘটেছে। তবে কি উনি জানতেন আদ্রিত টিলা থেকে পড়ে যাবে আর ওর আঘাত লাগবে? অঘোর ঠাকুর এখানকার ঈশ্বর বৌরানী। আমাদের এই গ্রামে যত বিপদ আপদ ঘটুক না কেন তিনিই উদ্ধার করেন। উনি ত্রিকালদর্শী মহাপুরুষ। বলতে গেলে দাদাবাবুর কপাল ভালো যে অঘোর ঠাকুর ওই সময় ওই পথ ধরে যাচ্ছিলেন। তা না হলে দাদাবাবুর আরো কষ্ট পেতে হতো। ওই লোকগুলো তো দাদাবাবুকে চিনত না। দাদাবাবুকে ওখানে ফেলে রেখেই হয়তো পালিয়ে যেত। এখানকার মানুষগুলো বড় ভীতু বৌরানী, ঝামেলা নিতে চায় না। সময় এগিয়ে চলে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। কলকাতায় ফেরার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে হয়েছে রাজন্যাকে, আর তা আদ্রিতের কথা ভেবেই। মঙ্গল আর ওর বউ বাড়ি চলে গিয়েছে বেশ কিছু সময় আগে। বাড়ি যাওয়ার আগে ওদের দুজনের খাওয়ার শোয়ার ঘরের টেবিলে গুছিয়ে রেখে গেছে আর বলে গেছে কোনো প্রয়োজন হলেই যেন রাজন্যা ফোন করে ওদের ডেকে নেয়। মঙ্গল বলেছিল বাগবাজারের বাড়িতে আদ্রিতের অ্যাক্সিডেন্টের খবরটা জানাতে, তবে রাজন্যা জানাতে চায়নি। শুধু শুধু চিন্তা ভাববে ওদের, এইটা ভেবেই রাত বাড়তে থাকে। আদ্রিতের জ্ঞান ফিরেছে বেশ কিছু সময় আগে। জ্ঞান ফিরলে রাজন্যা একবার জিজ্ঞাসাও করেছিল আদ্রিতকে, আদ্রিত, ঘটনাটা কিভাবে ঘটেছিল? বৃষ্টি পড়ছিল, তোমার কি কোনোভাবে পাটা স্লিপ খেয়েছে? আদ্রিত বলতে গিয়েও বলতে পারে না, শারীরিক কষ্টে। শুধু জানায় পরে বলবে। রাজন্যাও আর জোর করে না। আচ্ছা থাক, কাল বলো সুস্থ হলে। নিস্তব্ধ পরিবেশ। পূবের জানলা পথে আকাশের চাঁদটা অন্য রাতগুলোর তুলনায় নিষ্প্রভ বলে মনে হলো রাজন্যার। ঘরের জোরালো আলোটা নিভিয়ে দিয়ে এগিয়ে গেল জানালাটার দিকে। শরৎ চলে যাচ্ছে। হেমন্তের আগমন বার্তা প্রকৃতির বুকে শীতল প্রলেপ দিয়ে যাচ্ছে। জানলার ধার ঘেঁষে দাঁড়াতেই হালকা শিরশিরানি খেলে গেল শরীরে। গ্রামাঞ্চল, ঠান্ডা আসে আগে। আকাশের দিকে অনিমেষ দৃষ্টি মেলে তাকিয়ে রাজন্যা। হঠাৎ কি মনে হতে চোখ নামিয়ে তাকাতেই চোখ চলে গেল দীর্ঘ কয়েক দশক ধরে বন্ধ হয়ে পড়ে থাকা ঘরটার দিকে। স্থির হলো দৃষ্টি। কে কে ওখানে? আলো আধারিতে ঠিক বুঝে উঠতে পারে না রাজন্যা। দারোয়ান অর্জুনকে ডাক দিতে গিয়েই মনে পড়ে যায় দেশের বাড়িতে গেছে অর্জুন। তাহলে ওখানে কে? দূর থেকে তো যা মনে হচ্ছে কোনো একজন পুরুষ মানুষ।
তবে কি সেই লোকটা যাকে সে দেখেছিল নদীর পাড়ে পড়ে থাকতে? কিন্তু তা তো তার ভ্রম, সেটাই তো বলেছে আদৃত। তবে ও কি? হয়তো অন্য কেউ। কিন্তু ওই ঝোপের মধ্যে ও কি খুঁজছে? ওই ঝোপের মধ্যে তো সাপ আছে বলেছিল মঙ্গলদা। লোকটা কি তা জানে না? নিজেকে নানান প্রশ্ন করে চলেছে রাজন্যা। আচ্ছা, গিয়ে কি দেখবে সে? টেবিল থেকে মোবাইলটা তুলে নিয়ে মোবাইল টর্চের আলোকে অবলম্বন করে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল রাজন্যা। রাজবাড়ির বিশালাকার বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে এক পা করে নেমে ঝোপের দিকে এগিয়ে চল। লোকটা ক্রমশ টর্চের আলোয় স্পষ্ট হল। এ তো সেই লোকটাই। তাকে দেখে এগিয়ে আসছে, শীর্ণকায়, লম্বা, রক্তে ভেজা শরীর। মুখটা সেভাবে আর দেখা যাচ্ছে না। পরনে আধ ময়লা ধুতি, আগের দিনের মতো। ভয়ে থরথর করে কেঁপে উঠল রাজন্যার শরীর। লোকটা তার সামনে এসে দাঁড়ালো। তারপর রাজন্যার মুখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে উঠল, চাবিটা কোথায়? খুঁজে পাচ্ছি না। মালিনীকে ঘরে পুড়ে দিয়েছে। ও যে বধ করেছে, ওর শাস্তি হয়েছে। একবার যদি চাবিটা পেয়ে যাই, তাহলে ওকে ঘর থেকে বার করে আনবো। ও শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। তুমি জানো চাবি কোথায়? কে আপনি? আর ওই ঘরে কেই বা আছে যার জন্য আপনি এত রাতে এসেছেন? আমি কে তা আমি জানি না, তবে গোপাল আমার বন্ধু হয়ে আমাকে হত্যা করলো, ফেলে এলো নদীর পাড়ে। কত চিৎকার করলাম, শুনলো না। আমার শরীর জন্তু জানোয়ারের খাদ্য হলো। অসহ্য যন্ত্রণায় ছটপট করলো আমার শরীরটা। তারপর জানা নেই, আসি, রোজ আসি। আমার মালিনী যে বন্দী হয়ে আছে, তাকে মুক্তি না দিলে কেমন করে আমি মুক্তি পাব? তুমি পারবে আমার মালিনীকে মুক্তি দিতে? পারবে? বলো না, পারবে? বধ করেছে, ও বধ করেছে। ওই জানোয়ারটাকে বধ করেছে, তাই ও আজও বন্দী। লোকটা কথাগুলি বলতে বলতে ক্রমশ এগিয়ে আসতে থাকে রাজন্যার দিকে। রাজন্যার পা দুটো চেপে বসছে নরম ভেজা মাটির মধ্যে। পালাবার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারে না। হঠাৎ দমকা হাওয়ায় রাজন্যার চোখের সামনে ঘটে গেল এক অতি প্রাকৃতিক ঘটনা। বাহির মহলের বন্ধ দরজাটার তালাটা ছিটকে গেল দূরে। দরজার পাল্লা দুটো খুলে গেল সশব্দে। আলো আধারিতে ভরা ঘরটার দিকে রাজন্যা তাকাতেই শরীরটা তার হালকা বোধ হলো। কারো যেন অমোঘ টানে সে ছুটে চলল ঘরের দিকে। ঘরের ভেতরে ঢোকা মাত্রই তীব্র আতরের গন্ধ নাকে এসে লাগলো। কানে গেল পুরুষ কণ্ঠস্বরের হাসির শব্দের সাথে মিলে মিশে একাকার হয়ে যাওয়া নারী কণ্ঠস্বরের আকুল আর্তনাদ। এদিক ওদিক তাকাতে গিয়ে ধরা দিল বৃহদাকার ঘরটার মাঝ বরাবর রাখা পালঙ্কের ওপর এক অর্ধ নগ্ন নারী শরীরের ওপর ঝাঁপিয়ে পড়েছে এক পুরুষের নগ্ন শরীর। নারী শরীরটা ছটফট করছে পুরুষ শরীরটির থেকে নিজেকে মুক্ত করার। এ কি? ওটা কি? নারীটির কোমরে গোঁজা ওই চকচকে জিনিসটা কি? ভালো করে দেখার চেষ্টা করল রাজন্যা। না, বুঝতে পারল না। শুধু নারী আর পুরুষটির শরীরের রং, গঠন তার চোখে ধরা দিলে আপাদমস্তক তার কেঁপে উঠল। ওই দুটি নরনারীর মধ্যে নারীটিকে যে সে চেনে, ও যে অবিকল তার মতো দেখতে। কিন্তু এ কি করে সম্ভব? ঠিক তখনই কানের কাছে ছুঁয়ে গেল কিছু সময় আগে দেখা লোকটির হিমশীতল কণ্ঠস্বর। সব সত্যি, সব সত্যি। যা দেখেছ তা সব সত্যি।
পরের দিন ঝোপঝাড়ের মধ্যে পাওয়া গেল রাজন্যাকে অচৈতন্য অবস্থায়, আর তা পেল আদৃতই। খানিকটা সুস্থ হতে ভোরের দিকে রাজন্যার খোঁজ করতে গিয়ে আদৃত দেখে রাজন্যা বিছানায় তার পাশে নেই। উঠে পড়ে আদৃত, বেশ উচ্চস্বরে কয়েকবার হাঁক দেয়, রাজন্যা, 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 কোথায় তুমি? রাজন্যা। না, কোনো সাড়া নেই। স্নানঘর থেকে বারান্দা, বারান্দা থেকে রাজবাড়ির ওপর তলা ও নিচের তলা মিলিয়ে 21টি মতো ঘরের সব ঘরগুলোতে খুঁজেও যখন রাজন্যাকে পায় না আদৃত, তখন সিংহদুয়ার পেরিয়ে রাস্তায় পা রাখে। আর তখনই কানে আসে রাজবাড়ির দক্ষিণ দিকের জঙ্গলাকীর্ণ অংশটি থেকে মৃদু গোঙানির শব্দ। দ্রুত আদৃত সেখানে উপস্থিত হলে দিনের আলোয় স্পষ্ট হয়ে দেখা দেয় ঘন জঙ্গলের মধ্যে রাজন্যাকে পড়ে থাকতে দেখে মুখ থেকে বেরিয়ে আসছে সাদা ফেনা। থরথর করে কাঁপছে রাজন্যার সর্বাঙ্গ। অসুস্থ শরীর নিয়েই আদৃত তুলো নেয় রাজন্যাকে পাঁজা কোলা করে। শরীরে রাজন্যার বেশ উত্তাপ বুঝতে অসুবিধে হয় না আদৃতের। রাজন্যার জ্বর এসেছে। কিন্তু রাজন্যা ওই ঝোপঝাড়ের মধ্যে এলো কেন? প্রশ্নটা মনে আসে বারবার। অতি কষ্টে সিঁড়ি ভেঙে ওপরতলায় উঠে পালঙ্কের ওপর শুইয়ে দেয় রাজন্যাকে আদৃত। নিচু কণ্ঠস্বরে ডাকতে থাকে ও, রাজন্যা, রাজন্যা, ও রাজন্যা, রাজন্যা, আরে কি হয়েছিল তোমার? তুমি ওই ঝোপের দিকে গিয়েছিলে কেন? সারা রাত ওখানে ওইভাবে পড়েছিলে কেন? তোমার গায়ে তো জ্বর এসে গেছে। এসব কি হচ্ছে বলো তো? আমার তো মাথায় কিছুই আসছে না। গতকাল আমি টিলা থেকে আচমকা পড়ে গেলাম, আবার তোমার এমন অবস্থা আজ। আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে ডাক্তার দেখিয়ে দুপুরের দিকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তুমি কিছু চিন্তা করো না রাজন্যা। আমি যেমন সুস্থ হয়ে গেছি, তুমিও ঠিক তেমনই সুস্থ হয়ে যাবে। দু চোখ মেলে তাকায় আদৃতের দিকে রাজন্যা। রাজন্যার চোখ দুটিতে কেমন দৃষ্টি। ও কি তার কথা কিছুই বোঝেনি নাকি শোনেনি? অদ্ভুত সেই দৃষ্টিতে কেন যেন আদৃত রাজন্যাকে খুঁজে পেল না। আদৃত বলে উঠল, রাজন্যা, কি হয়েছে তোমার? এমনভাবে তাকিয়েছো কেন? রাজন্যা, বলো কি হয়েছে? কষ্ট, বড় কষ্ট। আমাকে মুক্তি দাও, মুক্তি। শুনতে পাচ্ছ না? সে আমাকে ডাকছে। দরজা খোলো, আমার দম বন্ধ হয়ে আসছে। মুক্তি দাও আমাকে, মুক্তি। রাজন্যার কণ্ঠস্বরের এ কেমন পরিবর্তন! আর এসব কি অদ্ভুত কথা বলছে রাজন্যা? মুক্তি। কার থেকে মুক্তি তুমি চাইছো রাজন্যা? আমি তো তোমাকে কোনোদিন পরাধীন করে রাখিনি। তুমি আমার কাছে, বা আমি তোমার কাছে সবসময়ের জন্য স্বাধীন থাকবো, সেটাই তো আমাদের সম্পর্কের প্রধান শর্ত ছিল। তাহলে এখানে মুক্তির কথাটা আসছে কোথা থেকে? আমি মালিনী গো, মালিনী। শঙ্কর ডোমের আদরের মালিনী। আমার কালো পানা গায়ের রং, তাতে কি? শঙ্কর আমায় খুব ভালোবাসে। সেবার বাসুকির মেলায় আমাকে ও রেশমি চুড়ি কিনে দিয়েছে, লাল টুকটুকে রেশমি চুড়ি। জানো, আমার এই শরীরটার প্রতি ওই শয়তানটারও বড় লোভ ছিল। ও আমাকে পেতে চেয়েছিল। বাসকের মেলা থেকে কেনা ভোজালিটা দিয়ে ওকে শেষ করে দিয়েছে। ওই বাহির মহলে রানীমা আমাকে বন্ধ করে রেখেছে। সেই জন্য আমি মুক্তি চাই, মুক্তি। আমার শঙ্করটা আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে যে। আমাকে মুক্তি দাও, আমি ওর সাথে চলে যাব বহু দূরে। এ কি চেহারা হয়েছে রাজন্যার এই কয়েক ঘন্টায়! চোখের কোলে কালি, মুখ ফ্যাকাশে, চুল অবিন্যস্ত। আপন মনে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে ঘুরে এসব কি বলে চলেছে রাজন্যা? জ্বরের ঘোলে প্রলাপ নয় তো? তৎক্ষণাৎ মোবাইল হাতে তুলে নিয়ে মঙ্গলকে কল করে আদৃত। হ্যালো হ্যালো মঙ্গলদা, তুমি আর সুপ্রিয়া বৌদি তাড়াতাড়ি এসো। আর আসার সময় ডাক্তারবাবুকে অবশ্যই ডেকে আনবে। বলবে তোমাদের বৌরানী খুব অসুস্থ আছে।
ডাক্তার সৌমেন দত্ত কিছু ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিয়ে চলে যেতে উদ্যত হলে আদৃত বেশ চিন্তাগ্রস্ত হয়েই প্রশ্ন করে ওঠে। আচ্ছা ডাক্তারবাবু, রাজন্যার কি হয়েছে বলে আপনার মনে হয়? ও এমন সব কথা বলছে যা শুনে আমি রীতিমতো অবাক হচ্ছি এই কারণে যে ও যেন আর নিজের মধ্যে নেই, অন্য কোনো কেউ যেন ওর মুখ দিয়ে এসব কথা বলাচ্ছে। আচ্ছা, এটা কি কোনো এক ধরনের রোগ? আপনি তো দেখলেন ওর গায়ে বেশ জ্বর, তবে কি ও জ্বরের ঘরে প্রলাপ বকছে? ডাক্তার সৌমেন দত্তের কপালে ভাঁজ, গলাটা খানিক খুক করে পরিষ্কার করে নিয়ে বলে উঠলেন, দেখুন অদ্রিতবাবু, আমারও এটা খুব স্বাভাবিক লাগছে না, তবে অস্বাভাবিকও কিছু নয়। নতুন জায়গা, তার উপর আবার আপনাদের পুরনো আমলের বাড়ি, যার ইট কাঠ পাথরে গল্প। হয়তো কারো মুখে এই বাড়ির কোনো কাহিনী শুনেছেন, আর তা নিয়েই মনের মধ্যে এক কল্পিত চরিত্র এঁকে ফেলেছেন রাজনা ম্যাডাম। কোনো চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি পারেন কলকাতায় ফিরে যান। ওখানে ফিরে গেলে এই বাড়ির কোনো কিছুই আর ওনার মনে থাকবে না সময়ের সাথে সাথে। আমি ওষুধ দিয়েছি, জ্বরটা নেমে যাবে, আর তাতেই খানিকটা উনি স্বাভাবিক হয়ে উঠবেন আশা রাখি। তবে প্রলাপ উনি বকছেন না, ওনার গায়ে তেমন জ্বর নেই যাতে উনি প্রলাপ বকতে পারেন। তবে আবারও বলবো, এই বাড়ি ছেড়ে যত তাড়াতাড়ি পারেন চলে যান। এই বাড়িতে কয়েক দশক কোনো মানুষের বাস নেই, তাই বিজ্ঞানের লোক হয়েও বলবো, এত পুরনো বাড়িতে থাকবেন না। সৌমেন দত্তের কথাগুলি যে খুব ভুল ছিল না তার প্রমাণ খানিকটা হলেও মঙ্গলের মুখ থেকে শোনার পর বিশ্বাস জেগেছিল আদ্রিতে। ডাক্তার সৌমেন দত্ত চলে যেতেই মঙ্গল নিঃশব্দে আদ্রিতের ঘরে ঢুকে আসে। আদ্রিত কিছু বলার আগেই ও বলে ওঠে, দাদাবাবু, আপনাকে কয়েকটা কথা বলি। ডাক্তারবাবু ঠিকই বলেছেন, এই বাড়িটা মোটেও ভালো নয়। জানি না কেন জেনে শুনে আপনার ঠাকুরদা মশাই এই বাড়িতে আপনাদের দুটিকে পাঠান। আসার পর থেকেই তো নানা বিপদ আপদ আপনাদের শুনে যাচ্ছে। আসলে এই বাড়ির লাগোয়া ওই বারমহলের ঘরটি আছে, যেটি বছরের পর বছর ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে। আমার বাবার মুখে শুনেছি, ওই ঘরে আপনার ঠাকুরদা মশাইয়ের বাবা রাজা অধিরাজ রায়ের আমল থেকেই তালা বন্ধ। আমার বাবা বলতেন ওই ঘরে নাকি অপদেবতার বাস। আমি অনেক ছোট বয়স থেকে এই বাড়িতে কাজ করছি দাদাবাবু। ওই ঘরে যে অপদেবতা আছে তা আমিও বুঝতে পেরেছিলাম যখন আমার আগের বউটা মারা যায় সাপের কামড়ে। সে ছিল গভীর রাত। আমার আগের বউটার বড় কৌতূহল ছিল ওই ঘরে কি আছে দেখার। সে রাতেও কৌতূহল নিয়েই হাজির হয়েছিল ওই ঘরের সামনে। ওর ধারণা ছিল ওই ঘরের মধ্যে থেকে কারো যেন কান্নার আওয়াজ আসে। আমাকে সে কথা বলেও ছিল কয়েকবার, আমি বিশ্বাস করিনি। করলাম সে রাতে। বউটা যখন সাপের কামড় খেয়ে ছটপট করছিল, আমি তখন ছুটে গেলে ঘরের মধ্যে থেকে একটি মেয়ে মানুষের কান্না শব্দ পেয়েছিলাম। তারপর তো বউটা বাঁচল না। তারপর সুপ্রিয়াকে বিয়ে করার পর থেকে এ বাড়িতে আর রাত কাটাই না। যদি সুপ্রিয়া আর যাই হোক দাদাবাবু, আপনি আর বৌরানীকে এখানে রাখবেন না, কলকাতায় নিয়ে চলে যান। এ বাড়িতে বৌরানী থাকলে এমন সব কথাই বলবেন। পারেন তো একবার অঘোর ঠাকুরের কাছে যেতে পারেন, উনি হয়তো কোনো উপায় বললেও বলতে পারেন। উনি ত্রিকালদর্শী, ওনার অজানা কিছু নেই। আপনি তার কাছে যান বাবু। হ্যাঁ, বৌরানীকে ভূতে ধরেছে সুপ্রিয়া বলছিল। নয়তো এমন সব কথা কোনো স্বাভাবিক মানুষে বলে? হ্যাঁ, আপনি ভেবে দেখুন। অঘোর ঠাকুর, তিনি কি বলতে পারবেন রাজন্যার কি হয়েছে? মনে প্রশ্নটা জাগতেই মঙ্গলের কথা মতো টোটোয় করে রাজবাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পথ পেরিয়ে চণ্ডীতলায় গিয়ে হাজির হয় আদৃত। সবে সন্ধ্যা নেমেছে। কাঞ্চনপুরের এই চণ্ডীতলার মন্দির লাগো আশ্রমে অঘোর ঠাকুর মাঝে মধ্যেই এসে থাকে। মাঝে মধ্যে বলা এই কারণে তার চলাচল ভারতের সর্বত্র। বর্তমানে উনি এই কাঞ্চনপুরেই আছেন। এই সবটাই মঙ্গলের থেকে শোনা আদৃতের। টোটো থেকে নেমে প্রথমেই যেদিকে চোখ গেল আদৃতের তা হলো আশ্রমে ঢোকার পথের দুধারে নানা ধরনের ফুল গাছ। তখনই মনে পড়ে গেল রাজন্যার কথা। ও ভীষণ ফুল ভালোবাসে। কতবার মাথায় জুঁই বা বেলফুলের মালা জড়িয়ে এসে তাকে দেখিয়ে আদরে গলায় জিজ্ঞেস করেছে, আমাকে কেমন লাগছে আদৃত? আদৃত তৎক্ষণাৎ উত্তর না দিয়ে হয়তো কাজে মন দেওয়ার ভান করেছে, আর তখনই রেগে গিয়ে চলে গিয়েছে রাজন্যা। মনে মনে হেসেছে আদৃত। আজ এই মুহূর্তে সেই কথা ভাবতে গিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
নানা প্রশ্ন সেই মুহূর্তে ছুঁয়ে গেল মনের মধ্যে। রাজন্যার কি যে হলো? আর কি কখনো নিজের চুলে ফুলের মালা জড়িয়ে আগের মতো তাকে এসে জিজ্ঞেস করবে? আমাকে কেমন লাগছে আদ্রিত? দীর্ঘশ্বাস ফেলল আদ্রিত। আর ঠিক তখনই কে যেন পেছন থেকে বলে উঠল, চিন্তা করবেন না, আপনি সঠিক জায়গায় এসেছেন। ত্রিকালদর্শী অঘোর ঠাকুর, যিনি আমাদের গুরুদেব, আপনার সব সমস্যা দূর করে দেবেন। আপনি মন শক্ত করুন। বছর 30-এর সৌম্যদর্শন যুবকের কথাগুলি শুনে আদ্রিত বলে ওঠে, আপনি কি ওনার শিষ্য? হ্যাঁ, আমার নাম অনিরুদ্ধ। আপনি আসুন আমার সাথে। গুরুদেব এখন যজ্ঞ গৃহেই আছেন। একটি ছোট আকারের টালির চালের ঘরের সামনে এসে অনিরুদ্ধ বলে ওঠে, দরজা খোলা আছে, আপনি ভেতরে যান। উনি আপনার অপেক্ষায় আছেন। আমার অপেক্ষায়? কিন্তু উনি জানলেন কি করে যে আমি ওনার কাছে আসব? মহাশয়, উনি সাধারণ কোনো মানুষ নন। উনি ত্রিকালদর্শী অঘোর ঠাকুর। ওনার সব জানা থাকে আগে থেকেই। আদ্রিত সেই মুহূর্তে ভেবে পেল না এ কি করে সম্ভব। ধীরে ধীরে মাটির নিকানো দাওয়া পার হয়ে খোলা দরজা পথে ঘরে ঢুকতে গিয়ে থমকালো আদ্রিত সৌম্যকান্তি পুরুষটিকে দেখে। বয়স আন্দাজ করে বলা কঠিন। গৌরবর্ণ রং, সুন্দর সুঠাম দেহ, সৌষ্ঠব, কপালে লাল তিলক, মুখে একরাশ পাকা দাড়ি, মাথার চুল দীর্ঘ, পরনে রক্তিম বসন, গায়ে রক্তিম উত্তরীয়, গলায় রুদ্রাক্ষ। সব মিলিয়ে মানুষটার দিকে কিছু সময় সম্ভ্রমের সাথে তাকিয়ে থাকে আদ্রিত। অঘোর ঠাকুর শান্ত কণ্ঠস্বরে নিজের ঘরে আসতে বললেন আদ্রিতকে, এসো আদ্রিত। কেন এত দ্বিধা তোমার মনে? আমি নিশ্চিত রাজন্যা ঠিক আগের মতো হয়ে যাবে, যে রাজন্যাকে তুমি হারিয়ে ফেলেছ। এসো এসো, ভিতরে এসো। আবেগে আদ্রিতর দুটি চোখে জল ভরে এলো। উনি নিশ্চিত তার রাজন্যা ঠিক আগের মতো হয়ে যাবে তো। ঘরের মধ্যে প্রজ্বলিত যজ্ঞকুণ্ডের সামনে বসে থাকা অনিন্দ সুন্দর ব্যক্তিত্বের মানুষটির প্রতি আপনা হতেই বিশ্বাস জন্মালো আদ্রিতের। দ্রুত ঘরে ঢুকে সে অঘোর ঠাকুরকে প্রণাম করে তার নির্দেশে একটি আসন পেতে তার সামনে বসে পড়ল। অঘোর ঠাকুর তার শরীরে ছিটিয়ে দেন মন্ত্রপুত গঙ্গাজল। বলে ওঠেন, আমি জানতাম তুমি আসবে আদ্রিত। আসতে তোমাকে হতোই আমার কাছে, কারণ তোমার আসার সাথে তাদের মুক্তি নির্ভর করছে। জানবে, আজ তুমি বা রাজন্যা এই কাঞ্চনপুরে তোমার পৈতৃক বাড়িতে এসেছো, এ তোমার ঠাকুরদা মশাই সুধীর রায়ের শুধু ইচ্ছে অনুসারে তা কিন্তু নয়। তোমাদের আসতে হতো কারণ তাদের আত্মার মুক্তি পাওয়ার সময় এসে গেছে। এখন প্রশ্ন জাগবে তোমার মনে, আমি কাদের কথা বলছি? সে বা তারা আসলে কে, যাদের মুক্তি কেবল তোমার হাতেই সম্ভব? জানতে হলে তোমাকে এক নির্মম সত্য কাহিনীর মধ্যে প্রবেশ করতে হবে, আর তা শুনতে লাগবে মানসিক জোর। তুমি আশা করি এখন সুস্থ আদ্রিত। মানসিক লড়াই করার ক্ষমতা তোমার মধ্যে নিশ্চয়ই আছে, কারণ তবেই তুমি এই কাহিনীর মধ্যে প্রবেশ করতে পারবে। তা না হলে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। তার ফলস্বরূপ রাজন্যাকে তোমার করে ফিরে পাওয়া কঠিন হবে। আমি পুরোপুরি সুস্থ গুরুদেব, কিন্তু আমি বুঝতে পারছি না এর পিছনে কি কাহিনী থাকতে পারে। আপনি বলতেই পারেন এমন কিছু কাহিনী বা ঘটনা যার জন্য রাজন্যা আজ এই অবস্থায়। ও নিজেকে মালিনী নামে কোনো নারী চরিত্র ভাবছে। এই মালিনীর কি সত্যিই কোনো অস্তিত্ব আছে? আমি জেনেছি আপনি অঘোর ঠাকুর ত্রিকালদর্শী, সর্বজ্ঞ মহাপুরুষ। আপনি বলুন, আপনি যা জানেন গুরুদেব। আমি রাজন্যার কষ্ট যে আর সহ্য করতে পারছি না গুরুদেব। আমি ওর জন্য সব করতে প্রস্তুত আছি। আমি মহাপুরুষ নই আদ্রিত, নিতান্তই মহাদেবের সাধক। যা বলবো তা আমার দীর্ঘ কয়েক দশকের সাধনা দ্বারা প্রাপ্ত জ্ঞানের মধ্য দিয়ে। আর সেই সাধনার ফলে আমি যা জেনেছি বা বুঝেছি, তাতে তোমাদের বিয়ে, তোমাদের এখানে মধুচন্দ্রিমায় আসা, তোমাদের গাড়ি কাঞ্চনপুরের পথ ধরে চলাকালীন রাজন্যার হঠাৎ করে নদীর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মৃতদেহ দেখা,
তোমার টিলা থেকে পড়ে আকস্মিক অঘটন, এই সবগুলির সাথে এই কাহিনীর কোথাও যেন একটা যোগসূত্র আছে, শুধু সময়কালের পার্থক্য মাত্র। কি বলছেন আপনি? নদীর পাড়ে পড়ে থাকা মৃতদেহ সত্যি? কিন্তু আমি তো কোনো মৃতদেহ দেখিনি। অবশ্য রাজন্যা বলছিল বটে যে ওই মৃতদেহ জীবিত হয়ে নাকি আমাদের ঘরে রাজন্যার সামনে এসে দাঁড়িয়েছিল। অর্থাৎ ওর কথা অনুযায়ী মৃতদেহ জীবিত রূপ ধারণ করে ওর সামনে এসে দাঁড়িয়েছিল। কিন্তু এটা আমি কি করে বিশ্বাস করব গুরুদেব? এই যে অবিশ্বাস্য। বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে তোমাকে যেতে হবে এই কাহিনী শুনতে গেলে আদ্রিত। অনেক বছর আগে ঘটে যাওয়া ঘটনা। তুমি আজ রাজন্যার স্বামী, কিন্তু বলো তা কি সহজে সম্ভব হয়েছিল? আমি জানি তোমার পরিবার রাজন্যাকে পছন্দ করেনি, কেবল তোমার ঠাকুরদা মশাই ছাড়া কেউ পছন্দ করেনি তাকে। পরে পট ও পরিবর্তন হলো, আকস্মিক তোমার পরিবার রাজন্যাকে মেনে নিল, কিন্তু তোমার ঠাকুরদা মশাই রাজন্যাকে দেখার সাথে সাথেই চমকে ওঠেন। উনি তোমাকে বলেন এই বিয়েতে তার মত নেই, কিন্তু যে মানুষটা পূর্বে তোমার বিয়ে পুরোপুরি সমর্থন করেছিলেন, অথচ রাজন্যাকে দেখার সাথে সাথে তোমাদের বিয়েতে অমত জানালেন কেন, তার উত্তর কি পেয়েছো? পাওনি আদ্রিত। সব উত্তর এই কাহিনীর মধ্যে, যার শিকড়ে লুকিয়ে আছে রাজন্যার অসুখের ঔষধ। এই কাহিনী তোমাকে জানতে হতোই। তোমার ঠাকুরদা মশাই উপলক্ষ মাত্র, আসলে সবটাই ভবিতব্য। যা ঘটার তা ঘটবেই। তবে মনে রেখো, এই কাহিনী সমাপ্ত হওয়ার সাথে সাথে তোমাকে মালিনীর মুক্তির আয়োজন করতে হবে। ওর মুক্তির সাথে সাথে মালিনীর আত্মা, যা রাজন্যার দেহে প্রবেশ করাতে রাজন্যা নিজের পরিচয় হারিয়ে ফেলেছে, সেই আত্মা রাজন্যাকে ছেড়ে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তার সাথে শঙ্করের আত্মাও, যে আজও সমগ্র কাঞ্চনপুর গ্রামে কেঁদে কেঁদে ফেরে তার মালিনীর জন্যে। আমি আমার জীবন দিয়ে রক্ষা করব আমার রাজন্যাকে। আপনি বলুন কিভাবে ওদের মুক্তি সম্ভব? বলছি শোনো, এই কাহিনী তোমার পূর্বজের, তোমার প্রপিতামহের নাম রাজা অধিরাজ রায়। তিনি রাজা উপাধি পেয়েছিলেন তার কর্মের জন্যে তৎকালীন ব্রিটিশ শাসকের থেকে। মানুষ হিসেবে তিনি মন্দ ঠিক বলা যায় না। একজন রাজা হিসেবে যেমন প্রজাদের সুখ দুঃখ বুঝতেন, তেমনি তাদের ভালো রাখার জন্যে নিজের সবটুকু উজাড় করে দিতেও কার্পণ্য করতেন না। হয়তো এই গুণের জন্যেই তিনি সামান্য জমিদার হওয়া সত্ত্বেও রাজা উপাধি পান। কিন্তু তার এই আলোকিত দিকের আড়ালে ছিল ভয়ঙ্কর এক অন্ধকার দিক, যা রাতের পর রাত সহ্য করতে হয়েছে তার স্ত্রী রেবতীকে। আর তা হলো অন্য নারী শরীরের প্রতি তার যৌন আসক্তি। আপনি কি বলছেন গুরুদেব? এতটাই ঘৃণ্য চরিত্রের ছিলেন আমার প্রপিতামহ, একজন অত বড় মনের মানুষ হওয়া সত্ত্বেও? শুনতে থাকো আদ্রিত। আজ তোমাকে আমার কাছে আসতে হয়েছে সেই মানুষটার কথাই জানতে। তোমাকে আমি কিন্তু টেনে আনিনি, এনেছে নিয়তি। সে তোমাকে জানাতে চায় আমার থেকে তোমার প্রপিতামহ অধিরাজ রায়ের পাপের কথা। ছোট নিঃশ্বাস ফেললেন অঘোর ঠাকুর। তারপর পুনরায় বলতে শুরু করলেন। এই কাঞ্চনপুরে তখন ব্রাহ্মণ বা উচ্চ বংশজাত মানুষের সংখ্যা ছিল হাতে গোনা, বাকি সব নিম্ন সম্প্রদায়ের। আর এই নিম্ন সম্প্রদায়ের মানুষগুলির কাছে তোমার প্রপিতামহ অধিরাজ রায় ছিলেন দেবতুল্য। তারা তাকে যেমন সম্মান দিত তেমনই ভালোবাসত। বলতে পারো মাঝে মধ্যে সেই সুযোগেরই সদ্ব্যবহার করতেন অধিরাজ। গোপনে লেঠেল দিয়ে হতদরিদ্র পরিবারের মেয়ে বউকে নিজের বাহির মহলের ঘরে গভীর রাতে তুলে আনিয়ে যথেচ্ছ অত্যাচার করে ফেলে রেখে চলে গেলে তার বিশ্বস্ত দুই লিঠেল শঙ্কর আর গোপাল সেই মেয়ে বা বউয়ের শরীরটাকে কাঁধে তুলে ফেলে দিয়ে আসতো তার পরিবারের কাছে।
অনেক পুণ্য অর্জন করেছে, তাই রাজা মশাইয়ের মতো ব্রাহ্মণ দয়ালু মানুষ ওই শরীর ছুঁয়ে দেখেছে। এতে কষ্ট কোথায়? বরং সেই মেয়ে মানুষকে পবিত্র বলে মনে করে ওদের পরিবারের সদস্যরা সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলত আর জয় জয়কার করতো অধিরাজের। পরিবর্তে পেত চাল ডাল সবজি আর নগদ অর্থ। এভাবেই চলছিল অধিরাজের একদিকে নারী নির্যাতন, অপরদিকে অপার দান ধ্যান ও মানব সেবা। হতদরিদ্র পরিবারগুলো বেঁচে থাকতো অধিরাজ রায়ের এমনই দান ধ্যানের মধ্যে। এই পরিবারগুলির মধ্যেই একটি পরিবার ছিল বংশীর পরিবার। বংশী পেশায় ডোম ছিল। স্ত্রী ছন্দা আর একমাত্র মেয়ে মালিনীকে নিয়ে ছিল তার ছোট্ট সংসার। হঠাৎ কালা জ্বরে আক্রান্ত হয়ে দুদিনের মধ্যেই মৃত্যু হয় বংশী ও ছন্দার। মালিনীর বয়স তখন 17। বাবা মায়ের মৃত্যু একা করে দিয়েছিল নিকষ কালো চেহারার মেয়েটিকে। তবে তার অপরূপ লাবণ্য মাখা মুখশ্রী আর তার মিষ্টি কথার ফুলঝুরি কাঞ্চনপুরের প্রতিটি মানুষের কাছে তাকে করে তুলেছিল খুবই প্রিয়। তাই একা হলেও সকলের মাঝে থেকে সে সকলের হয়ে গিয়েছিল। অবশ্য মালিনীর প্রতি বা মালিনীর যার প্রতি অগাধ বিশ্বাস প্রেম ভালোবাসা ছিল সে হলো শঙ্কর। বালক বালিকা থাকাকালীন তাদের মন দেওয়া নেওয়া হয়ে যায়। দুজনে যত বড় হতে থাকে তাদের প্রেমের বন্ধন ততই দৃঢ় হতে থাকে। মালিনী ছাড়া শঙ্কর নিজেকে ভাবতেই পারত না, আর মালিনীও তাই। কিন্তু একটা বিষয়, রাজাবাবুর লেঠেল হয়ে বছরের পর বছর ধরে যে অন্যায় কাজ শঙ্করকে করে আসতে হচ্ছিল তাতে মালিনী মোটেও খুশি ছিল না। কিন্তু কিছুই করার নেই শঙ্করের। বাপ ঠাকুরদা লেঠেল ছিল, সে কি করে এই কাজ ছাড়ে? মালিনী তাকে বারবার এই কথাই বলতো। তোকে আমি তখনই বিয়ে করব যখন তুই আর রাজাবাবুর লেঠেল হয়ে থাকবি না শঙ্কর, কারণ তুই পাপ করছিস। রাজাবাবু দান ধ্যান করলেও উনি আমাদের জাতির মেয়ে মানুষদের কষ্ট দেন। আমরা গরিব, তাই কিছু বলতে পারি না। তুই ও কাজ ছেড়ে দে। সে কি করে হয় রে মালিনী? রাজাবাবুর খাস লেঠেল আমি, উনি কি আমায় ছাড়তে চাইবেন? তাহলে এ জীবনে আমাকে পাওয়ার স্বপ্ন তুই ছেড়ে দে। তোর মালিনী অন্য কোনো মানুষকে বেছে নেবে যে রাজাবাবুর কথায় চলে না। তোর হাতে পাপ লেগে আছে রে শঙ্কর, ওই পাপ হাতে আমাকে ছবি। রোজ রাতে রাজাবাবুর ভোগ করা মেয়ে মানুষের শরীর কাঁধে করে তার পরিবারের কাছে পৌঁছে দিস তুই। রাজাবাবুর সাথে সাথে তোর শরীরও যে পাপে ভরে যাচ্ছে। আমি তোর ওই পাপ লাগা শরীরের সোহাগ পেতে চাই না। আমাকে পেতে হলে রাজাবাবুর লেঠেলের কাজ তোকে ছাড়তেই হবে। এই আমার শেষ কথা শঙ্কর। শঙ্কর মালিনীকে ভালো করে চিনত। মালিনী খুবই জেদি। সে আর কি করে, মালিনীকে এতটাই ভালোবাসতো যে সে তার কথা রাখতে অধিরাজ রায়ের কাছে ছুটে যায় একদিন বেলার দিকে। অধিরাজ তখন তার কাছারি ঘরে বসে জমিদারি কাগজপত্র দেখছিলেন। দিনের বেলা সচরাচর শঙ্কর বা গোপালকে তার বাড়ির ধারে কাছে দেখা যায় না। তাই হঠাৎ শঙ্করকে তার কাছারিতে আসতে দেখে কাগজ থেকে চোখ না তুলেই বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, কি ব্যাপার রে, তুই দিনের বেলা এসেছিস? এখন যা, যদি কোনো কথা থাকে তাহলে রাতে বারমহলের ঘরে এসে বলিস। বাবু বাবু এ আমার জীবন মরণের ব্যাপার বাবু, আপনাকে শুনতেই হবে। জীবন মরণ? তাহলে বল, কি এমন কথা? বাবু, রাজা বাবু, আমি আর লেঠেলের কাজ করব না। আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। কি বলছিস? তুই লেঠেলের কাজ করবি না? তাহলে কার কাজ করবি? ডোমের? হ্যাঁ, সেই কাজটাই করব। তা বেশ, কিন্তু তোকে লেঠেল থাকতে মানা করলো কে? কেউ না বাবু, মন চাইছে না তাই। কিন্তু আমি যদি তোকে না ছাড়ি শঙ্কর? কেন বাবু? আপনার তো আরো লেঠেল আছে। আমি চলে গেলে কোনো অসুবিধা হবে না। শঙ্কর বেশ নমনীয় কণ্ঠস্বরে কথাগুলি বলে উঠলে অধিরাজ রায়ের কপালে হালকা ভাঁজ পড়ে।
তিনি চোখ থেকে সোনার ফ্রেমের চশমাটি সযত্নে খুলে টেবিলের এক ধারে রেখে বলে ওঠেন, শঙ্কর, তোর কাজ তোকেই করতে হবে। ওই কাজ তুই আর গোপাল ছাড়া আর কেউ করতে পারবে না। আমি বরং কিছু পয়সা করি তোকে বাড়িয়ে দেব, দরকার হলে বিঘেখানেক জমিও দেব, কিন্তু তোর কাছ থেকে তোকে ছাড়িয়ে দিতে পারবো না। যা বললাম এটাই আমার শেষ কথা শঙ্কর, এখন তুই যা। আর হ্যাঁ, রাতে কোনো ডবগা মেয়ে মানুষ সঙ্গে করে নিয়ে আসিস কিন্তু। জানিসই তো, নতুন নতুন মেয়ে মানুষের শরীর ছাড়া তোদের রাজাবাবুর মন ভরে না। এরপর হাজারো আকুতি বিকুতি করেও শঙ্কর অধিরাজ রায়ের থেকে নিষ্কৃতি পায় না। তাহলে কি শঙ্কর আর মালিনীর বিয়ে হয়নি? আদ্রিত, ধৈর্য ধরো। এই কাহিনীর অন্তিম অধ্যায় আমার জানা নেই, তবে যতটুকু জানি তা তোমাকে বলতে দাও। তুমি কি জানো তোমার ঠাকুরদা মশাই কেন প্রথম দিন রাজন্যাকে দেখে চমকে উঠেছিলেন? কারণ ওর মধ্যে মালিনীর ছায়া দেখেছিলেন। হুবহু একই রকম দেখতে, সেই রূপ, সেই রং, যা তিনি একটু একটু করে এক পুরুষের লালসার শিকার হতে দেখেছিলেন বারমহলের ঘরে মাত্র 10 বছর বয়সে। দুর্ভাগ্য সুধীর রায়ের যেই কাপুরুষকে তিনি অন্যায় করতে দেখেছিলেন সেই বাল্য বয়সে, তিনি আর কেউ নন, তার জন্মদাতা। ফলস্বরূপ তার মধ্যে দেখা দিয়েছিল তীব্র অপরাধ বোধ। গুরুদেব, রাজন্যা হুবহু মালিনীর মতন দেখতে, এ কি করে সম্ভব? হ্যাঁ আদ্রিত, এটাই সত্যি, আর এটাই সম্ভব হয়েছে বলতে পারো ভবিতব্যের জন্যে। যাই হোক, শুনতে থাকো, ধীরে ধীরে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। আসল সত্য এটাই, ঈশ্বরের ইচ্ছে রাজন্যাকে মাধ্যম করে মালিনী তোমার থেকে মুক্তি পেতে চায়। মালিনী আর অতৃপ্ত আত্মা হয়ে ওই বাহির মহলের 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চায় না। তার আত্মা মুক্তির অপেক্ষায় দিন গুনছে। বলুন গুরুদেব, মালিনীর এমন পরিণতি হলো কিভাবে, আর ওকে মুক্তি দেওয়ার উপায় বা কি? শুনতে থাকো আদ্রিত। আদৃত মহাবিষ্টের ন্যায় শুনতে থাকলো সেই কাহিনী, যা অঘোর ঠাকুর বলে যেতে লাগলেন। সেদিন ছিল আকাশে গোধূলির ঘোমটা আটা। কাঞ্চনপুরের ছোট্ট একচালা পাঠশালাটির পিছনের পথটা ধরে শঙ্কর আর মালিনী হেঁটে চলেছে। এমনিভাবে ওরা রোজই হেঁটে যায়। অবশ্য ওদের এই পথ চলাতে কারোর যে রাগ বা প্রতিবাদ জাগে না তা বলাই ভুল। সেই যুগে 2জন যুবক যুবতী, তাও নিচু সম্প্রদায়ের, এমনিভাবে সকলের চোখের সামনে দিয়ে হেঁটে যাবে তা সহ্যের বাইরে তো হবেই, বিশেষ করে কৃষ্ণ চাটুর্যেদের মতো ধর্মভীরু পরশ্রী কাতর চিত্তের ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছু মানুষের। সেদিন তেমনই হলো। চাটুর্যে বৈকালিক স্নান সেরে ওই পথ ধরে আসছিলেন। হঠাৎ ওদের দুটিকে হাতের ওপর হাত রেখে হেঁটে আসতে দেখে যার পর নাই ক্ষুব্ধ হয়ে মাথায় 3 বার জলের ছিটে দিয়ে বেশ উচ্চ স্বরে বলে উঠলেন, ছি 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 মালিনী, তোদের আক্কেল জ্ঞান বলে কিছুই নেই। সারাটা রাস্তা জুড়ে চলেছিস। হ্যাঁ, আমি ব্রাহ্মণ মানুষ আর তুই ডোমের মেয়ে। আমাকে তোর ছায়া মারিয়ে এই পথ ধরে যেতে হবে? ছি 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 ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শঙ্কর সেই মুহূর্তে হো হো করে হেসে ওঠে। তারপর বেশ রসিকতার সুরে বলে ওঠে, চাটুর্যে খুড়ো, আপনি মরে গেলে আপনার দেহটার কি হবে ভেবে দেখেছেন? সেই তো মালিনীর পরিবারের মতো কোনো ডোমের পরিবারের লোকের হাতেই পুড়ে ছাই হতে হবে। তখন কি মালিনীদেরকে বলতে পারবেন, ওরে আমি ব্রাহ্মণ, আমাকে তুই পোড়াবি না? চাটুর্যে ভালো করেই চিনতেন এই শঙ্করকে। রাজা বাবুর খাস লেঠেল বলে ওর বড় গুমর।
তাই কথা না বাড়িয়ে মনে মনে শঙ্করের উদ্দেশ্যে দু চারটি গালাগালি উৎসর্গ করে দ্রুত চলে গেলে ওরা দুজনে একটি অশ্বত্থ গাছের তলায় এসে দাঁড়ায়। কিছু সময় শঙ্কর মালিনীর মুখের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, মালিনী, তুই বিশ্বাস কর, আমি রাজা বাবুকে বলেছি লেটেলের কাজ আর করব না, কিন্তু উনি শুনলে তো, বললেন আমাকে ছাড়বেন না। শঙ্কর, তা যদি উনি বলেই থাকেন তাহলে আমাদের অন্য উপায় খুঁজে নিতে হবে, আমাদের পালিয়ে যেতে হবে। কেন মালিনী, পালিয়ে যাব কেন? ভালোবাসা কি পাপ? আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, এর চাইতে বড় সত্যি তো কিছু নেই। আমরা পালাবো না মালিনী, আমরা বিয়ে করব আর সুখে থাকবো। রাজাবাবু যদি জোর করেন তো আমি বাধ্য হয়ে বলবো, আপনার লেটেলের কাজ আমি আর করব না বলেছি যখন, আর করব না, সে আপনি যতই বলেন। কিন্তু শঙ্কর, আমার ভয় করছে। রাজাবাবু যতই ভালো মানুষ সেজে থাকুন না কেন, তুই আর আমি ভালো করেই জানি উনি মানুষ হিসেবে মোটেও ভালো নন। আমরা ছোট জাতের মানুষ হতে পারি, কিন্তু আমরা ওর মতো মোটেও নই। ভয় হয়, খুব ভয়, আমাদের যদি কোনো ক্ষতি করে দেয়। রাজাবাবু তো তোদের সমাজের মানুষগুলোর কাছে দেবতা মালিনী, আমরা দুজনে কি পারবো তার অন্যায়গুলো সকলের সামনে আনতে? পারবো না, কারণ তোদের সমাজের মানুষগুলোর দুমুঠো ভাতের জোগাড় হয় রাজাবাবুর দয়ায়। তাই সমাজ তোকে আমাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু রাজাবাবুকে না। যে সমাজ মেয়ে বউকে রাতের অন্ধকারে রাজাবাবুর লালসার শিকার হতে পাঠায়, সেখানে লড়াই করা কঠিন। তবে একটা উপায় আছে মালিনী, আমি তো অল্প স্বল্প লেখাপড়া শিখেছি। যদি লালমুখ সাহেবগুলোকে গিয়ে বলি রাজাবাবুর দুষ্কর্মের কথা, তাহলে নিশ্চয়ই তারা কিছু একটা ব্যবস্থা নিলেও নিতে পারেন। কিন্তু আমি আর তুই মিলে তা কি করা সম্ভব হবে? হয়তো কঠিন, কিন্তু অসম্ভব নয় শঙ্কর। নিজের ঘরের মেয়ে বউকে দিনের পর দিন যে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, তা যদি ওরা বুঝে যায় তাহলে ওরা রাজাবাবুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য। আর তার জন্য আমাদের দুজনকেই ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জাগাতে হবে। আমি নিশ্চিত আমরা পারবো। হয়তো। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে নিজের নিজের ঘরের দিকে পথ ধরেছিল সেদিন। ওদের এই কথোপকথন খানিকটা হলেও কানে গিয়েছিল লেঠেল গোপালের। শঙ্কর লেঠেলদের সে প্রাণাধিক প্রিয় বন্ধু হলেও গোপাল তাকে মোটেও পছন্দ করত না, বরং ঘৃণা করত। তার অবশ্য কারণ একটাই ছিল। যাই হোক, রাজাবাবুর বিরুদ্ধে শঙ্কর আর মলিনীর এই তিক্ততাপূর্ণ কথোপকথন সে কখনোই মেনে নিতে পারল না। কাল বিলম্ব না করে কথাগুলি অধিরাজ রায়ের কানে তুলে দিতে তৎক্ষণাৎ হাজির হলো রাজবাড়ির দিকে। গোপালের ভালো করেই জানা ছিল সন্ধ্যের পর থেকে তাদের রাজাবাবু বারমহলের ঘরে বসে মদ্যপান করেন। সে রাতেও তার ব্যতিক্রম ছিল না। বাহির মহলের দরজার পাল্লা দুটো ঠেলে গোপাল তার চ্যাপ্টা গোছের মুখটা বাড়িয়ে বলে উঠেছিল, রাজাবাবু, আসবো, ভয়ঙ্কর একটি খবর আছে। খবর? তা তুই আবার কি খবর আনলি? খানিকটা মদ কাচের গ্লাসে ঢেলে নিয়ে তা এক চুমুকে শেষ করে দিয়ে অধিরাজ রায় কথাগুলি বলে উঠলে গোপাল সাপদের ন্যায় ঘরে ঢুকে এসে বলে ওঠে, রাজাবাবু, শঙ্কর মালিনীকে বিয়ে করতে চায়, আর এই জন্যেই ও আপনার লেঠেলের কাজটা ছেড়ে দিতে চায়। কারণ মালিনী চায় না শঙ্কর আর আপনার দেওয়া পাপ কাজ করুক। মালিনী? তো সে আবার কি রে, যার জন্য শঙ্কর আমার দেওয়া কাজ ছেড়ে দিতে চাইছে? সে কি খুব সুন্দরী? অবশ্য শঙ্করের মন যে বশ করেছে সে নিশ্চয়ই সুন্দরী হবে, কি বলিস? মালিনী আমাদের বংশী কাকার মেয়ে, যে বংশে আপনার দয়ার দানে পেট চালাত। বাপটা মরেছে, মেয়েটার গুমর যায়নি। দেখতে ভালো হলে যা হয়। শঙ্কর তো ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে বাবু। একটা মেয়ে মানুষের জন্য ও আপনাকে অপমান করছে রাজাবাবু।
এ আমার সহ্যের বাইরে। ও শালার এত সাহস আপনার কাজ ছেড়ে দেবে বলে, শুধু মালিনীকে খুশি করার জন্য। আরও শুনলাম ও আপনার বিরুদ্ধে সকলকে এক হতে বলবে, যাতে আপনি আর কোনো মেয়ে বউয়ের দিকে হাত বাড়াতে না পারেন। রাজাবাবু ডোমগুলো দুমুটো খাবার জোটে আপনার দয়ায়, তার বদলে ওদের মেয়ে বউকে আপনি ছুঁয়ে দেখেন মাত্র। এ তো ওদের ভাগ্যের কথা। অথচ শালা শঙ্কর সেসব বুঝছে না। আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে লাল মুখো সাহেবদের কাছে যাবে আপনার বিরুদ্ধে নালিশ করতে। আসপর্দা বুঝুন একবার। বুঝলাম, কিন্তু আমার এখানে করণীয় কি তা তো বুঝতে পারছি না রে গোপাল। তুই যা মন চায় কর, পারলে শয়তানটাকে খতম করে দে, বুঝলি তো? আপনি মালিনীকে শঙ্করের থেকে কেড়ে নিন রাজাবাবু, তাহলেই হবে। আমি বাদ বাকিটা দেখে নেব। ও শালা আপনার কথা শুনবে না, ওর বেঁচে থাকারই অধিকার নেই। খতম করে দেব ওকে, চিন্তা করবেন না। অধিরাজ রায় উচ্চ স্বরে হেসে উঠলেন গোপালের কথায়, প্রশংসা করতেও ভুললেন না। বাহ, দারুণ বুদ্ধি তো তোর গোপাল। আমি বললাম আর তুই ওকে খতম করবি ভেবে নিলি, হ্যাঁ? কিন্তু শঙ্করের শরীরের ক্ষমতার সাথে তুই কি পারবি? আর আমি তো এটা বুঝতে পারছি না যে তোর এত প্রাণের বন্ধু শঙ্কর, তার তুই ক্ষতি কেন করতে চাইছিস? সামনে থেকে পারবো না ওর ক্ষমতার সাথে লড়াই করতে, কিন্তু পেছন থেকে তো পারবো রাজাবাবু। আপনি নিশ্চিন্ত থাকুন। আর বন্ধু কিসের? আপনার সাথে ও বেইমানি করছে, আমি তা সহ্য করি কি করে? আমি আপনার খাসলে ঠেল। আপনার যে ক্ষতি চাইবে তার লাশ ফেলে দিতে আমার বেশি সময় লাগবে না। বেশ, তবে তাই হোক। তবে তার আগে শঙ্করকে একবার মালিনীকে নিয়ে আমার কাছে আসতে বল। আমিও তো একবার দেখি যে আমার 6 ফুটের ওই দৈত্যটাকে শেষে কোন নারী এসে বশ করলো। কিছু তো সেই নারীর মধ্যে আছে যা দিয়ে শঙ্করের মতো শক্ত মনের মানুষটাকে বশ করেছে। ও মেয়ে কালো পাহাড়ি রাজাবাবু, অমন কালো শরীরে যৌবনের জোয়ার এর আগে আপনি কখনো দেখেননি, আমি নিশ্চিত। ছোট মুখে বড় কথা বলে ফেলছি বাবু, কিছু মনে করবেন না। বেশ, কাল সকাল হতেই শঙ্করকে খবর দে, ও যেন মালিনীকে নিয়ে একবার আমার বৈঠকখানায় আসে। আমি ততক্ষণ ভাবতে থাকি যে শঙ্করের কালো পাহাড়ির রূপ ঠিক কতটা সুন্দর হতে পারে। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প পুরনো পাপ রাতে বাড়ে। গল্পটা এতদূর পর্যন্ত শুনে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু গল্পের ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করো। আর স্কেটেলসে যদি তুমি নতুন হও তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং তার সাথে যদি তোমার বা তোমার পরিচিত কোনো মানুষের জীবনে কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটা স্কেটেলসে এসে নিজের কণ্ঠে বলার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। পরের দিন সকাল হতেই শঙ্করের কাছে গোপাল গিয়ে হাজির। শঙ্কর, এই শঙ্কর। কেন, কি হয়েছে? ঘুমের রেশ কাটতে না কাটতেই গোপালের আশায় বেশ বিরক্ত হয়ে চোখ কচলাতে কচলাতে ঘরের দরজা খুলে বেরিয়ে এসে বেশ বিস্ময়ের সাথে প্রশ্ন করে শঙ্কর, তোকে আজ বিকেলে রাজাবাবু তার বৈঠকখানায় ডেকেছেন, তবে একা নয়, সাথে মালিনীকে নিয়ে যেতে বলেছেন। কেন? আমি তো তাকে বলে এসেছি আর লেঠেলের কাজ করব না। সে তুই কি করবি তা আমার জানার দরকার নেই, তবে
রাজাবাবু তোকে ডেকেছেন, সাথে মালিনীকে নিয়ে যেতে বলেছেন। আমি যাব, কিন্তু মালিনী যাবে না। তুই ওনাকে বলে দিস গোপাল। গোপাল দেখলো শঙ্করকে রাজি করানো কঠিন, আর শঙ্কর যদি রাজি না হয় মালিনীকে রাজাবাবুর সামনে নিয়ে দাঁড় করানোর উদ্দেশ্য যে তার সফল হবে না। কারণ কাকপক্ষী তো জানে না সে মালিনীকে মনে মনে কতটা ভালোবাসত। সেই মালিনী শঙ্করের হবে না, মানা কঠিন। তার চাইতে সে যখন কোনো দিনও মালিনীকে পাবে না, শঙ্করকেও মালিনীকে পেতে দেবে না, তখন রাজাবাবুই না হয় ভোগ করুক ওই মেয়ে মানুষের শরীরটা, কিন্তু কোনো মতেই শঙ্কর নয়। তুই যা গোপাল, আমি বিকেল হতেই চলে যাব। তবে আবারও বলছি, মালিনী যাবে না। শঙ্করের কণ্ঠস্বর দৃঢ়। গোপাল বিষয়টাকে সহজ করতে মিথ্যার আশ্রয় নিয়ে বলে উঠল, আহা, রাজাবাবু তোর মালিনীকে উপহার দেবেন বলে ডেকেছেন। আমার মুখে শুনলেন যখন তোদের বিয়ে হবে, তখন বললেন, শঙ্করকে বলিস তার মালিনীকে একবার সঙ্গে করে নিয়ে আসতে, আমি ওকে কিছু উপহার দেব। যতই হোক শঙ্কর আমার পুরনো লেঠেল, আর মালিনী শঙ্করের বউ হতে চলেছে। শঙ্কর মন দিয়ে গোপালের কথাগুলি শুনল। তার সহজ সরল মন গোপালের কথাগুলি বিশ্বাস করল। হাজারো অনিচ্ছা সত্ত্বেও সেই প্রথম মালিনীকে এক প্রকার জোর করে রাজি করিয়ে সাথে করে নিয়ে হাজির হলো শঙ্কর রাজবাড়ির বৈঠকখানায়। তখন অধিরাজ গড়গড়ায় টান দিচ্ছিলেন বেশ তৃপ্তি ভরে। রাজাবাবু, আপনি আমারে ডেকেছেন? শঙ্করের কণ্ঠস্বর কানে যেতেই অধিরাজ গড়গড়ায় দীর্ঘ টান দিয়ে শঙ্করের দিকে তাকাতে গিয়ে সেই মুহূর্তে তার দৃষ্টি চলে যায় শঙ্করের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা শ্যামাঙ্গী তন্নী যুবতীটির সুন্দর সুগঠিত দেহ বল্লরীর দিকে। কি দেখিলাম! হায় হায় হায়, এই যে জন্ম জন্মান্তর ভোলার নয়। অধিরাজ রায়ের দৃষ্টি স্থির অপলক মালিনীর শরীরের দিকে। এমন অপার্থিব সৌন্দর্য তিনি আগে দেখেছেন কখনো বলে তো মনে করতে পারলেন না। এমন নিকষ কালো গায়ের রং, এমন দুটি ডাগর চোখের চাহনি, এমন সৌডুল বক্ষ যুগল যা শাড়ির আবরণে ঢাকা পড়লেও বড়ই প্রকট হয়ে তার চোখ দুটিতে ধরা দিল। ওফ, ভাবনার অতীত। সম্বিত ফিরল তার শঙ্করের কথাগুলি কানে যেতে। রাজাবাবু, এ মালিনী, একে আমি বিয়ে করব খুব তাড়াতাড়ি। আপনি একে কি দেবেন বলে ডেকেছেন বলল গোপাল। তুই ওকে বিয়ে করবি? তা বেশ, কিন্তু লেঠেলের কাজটা ছাড়লে তো চলবে না বাবু। মালিনীর মতো এমন সুন্দর বউ হবে তোর, তারপর ছেলে পুলে হবে, ওদের পেট চালাবি কি করে? একটু ভেবে দেখিস বাবা। আর মালিনীকে আমি অবশ্যই কিছু উপহার দেব। বলে গলা থেকে 5 ভরির সোনার হারটা খুলে মালিনীর দিকে ছুঁড়ে দিলে শঙ্কর তা মাটি থেকে তুলে নিয়ে কপালে ঠেকিয়ে বলে ওঠে, এমন সুন্দর জিনিস পেয়েছে মালিনী, এ আপনার উপহার নয়, আশীর্বাদ রাজাবাবু। অধিরাজ প্রত্যুত্তরে স্মিত হাসি হেসেছিলেন। শঙ্কর অধিরাজ রায়ের উদ্দেশ্যে প্রণাম ঠুকে বেশ খুশি খুশি মন নিয়ে মালিনীর হাতটা ধরে দ্রুত রাজবাড়ি থেকে বেরিয়ে এসে বলে উঠল, মালিনী, তুই বোকার মতো রাজি হচ্ছিলিস না। রাজাবাবু তোকে একবার শুধু দেখতে চেয়েছিলেন, দেখলি তো সাধারণ কয়েকটা কথা বলে এমন দামি জিনিস দিয়ে ছেড়ে দিলেন। মিথ্যা তোর ভয় পাওয়া রাজাবাবুকে নিয়ে। তুই বড়ই সরল রে শঙ্কর। তুই কি দেখেছিস রাজাবাবুর চোখ দুটো কেমন করে আমাকে কিলছিল? আমার সারা শরীরটা ওই লোকটা ওর চোখের দৃষ্টি দিয়ে চেটে পুটে খাচ্ছিল। ওরে, আমরা মেয়ে মানুষ, পুরুষ মানুষের চোখ চিনতে ভুল করি না। আর তাতেই রাজাবাবুকে যা চিনেছি, ও মানুষ নয় রে শঙ্কর, ও একটা পিশাচ। আর ওর দেওয়া হার তুই তোর কাছেই রাখ। ও হার আমার গলায় কাঁটার মতো বিঁধবে।
কথাগুলি বলে মালিনী নিজের ঘরের দিকে পা বাড়িয়েছিল। বলতে পারো মালিনীকে দেখার পর থেকে অধীরাজ রায় নিজেকে আর ঠিক রাখতে পারছিলেন না। তার মনে দেখা দিয়েছিল বিরক্তি, রাগ, ক্ষোভ, আর তার বহিঃপ্রকাশ ঘটতে লাগলো স্ত্রী রেবতীকে দেখলেই। রেবতীর প্রতি রাগে মুখ ঘুরিয়ে নিতেন অধীরাজ। 40 বছরের অধীরাজের কাছে তখন 35 বছরের রেবতী এক বৃদ্ধা। রেবতীর শরীর কেবল শুকনো কাঠের ন্যায় রসকসহীন ছাড়া আর কিছুই মনে হতো না। তার কোনো সুখ নেই সেই শুষ্ক শরীরকে আদর করে। তাই রেবতীর কপালে তিরস্কার ছাড়া আর কিছুই জুটত না। পরিবর্তে রেবতীর মনে জন্ম নিয়েছিল স্বামী অধীরাজের প্রতি তীব্র ঘৃণা। বড় বিস্ময়কর ঘটনা গুরুদেব। তবু ভালো যে অধীরাজ রায়ের পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের মধ্যে তাঁর এই ঘৃণ্য মানসিকতা প্রবেশ করেনি। আদ্রিতের কথাগুলির প্রত্যুত্তরে স্মিত হাসি হাসলেন অঘোর ঠাকুর। তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, তাহলে তো ভালোই হতো আদ্রিত, কিন্তু তা যে হলো না। অধীরাজ অন্য রূপে, অন্য স্বভাব চরিত্র নিয়ে আবারও জন্মগ্রহণ করলেন। সে পরের কথা, বরং তোমার কথার রেশ ধরেই বলি, এরপর অধীরাজের মনে সেই ঘৃণ্য বুদ্ধিটাই ক্রমশ প্রকট হয়ে দেখা দিতে থাকে, যার ফলস্বরূপ আজ মালিনীর অস্থি তোমাদের রাজবাড়ির বাহির মহলে এখনো আবদ্ধ হয়ে আছে। তার আত্মা আজ রাজন্যাকে মাধ্যম করে মুক্তি পাওয়ার আশায় দিন গুনছে। আর সবচাইতে অদ্ভুত বিষয় কি জানো? মালিনীকে মুক্তি দিতে পারে যে সে একমাত্র তুমি, যে কিনা অধীরাজ রায়ের প্রপৌত্র। তবেই নতুন করে জীবন পাবে তোমার রাজন্যা আদ্রিত। এর থেকেও আশ্চর্যের বিষয় হলো, আজ যে কাহিনী তুমি আমার মুখ থেকে শুনছো তা আমি কল্পনা করে বা মিথ্যার আশ্রয় নিয়ে বলে চলেছি তা কিন্তু নয়, বা আমি সাধক বলে তাও নয়। এই কাহিনীর প্রতিটি বর্ণ লেখা রয়েছে তোমার মুখের পরতে পরতে। একজন সাধারণ মানুষ হয়ে সেটা যে পড়া যাবে না, আমি পড়ছি কারণ আমার দীর্ঘ সময়ের তপস্যা। তোমার গত জন্মকে আমি দেখছি তোমার দিকে চেয়ে, কারণ এই কাহিনী তোমার পূর্বজন্মের কাহিনী আদ্রিত। পূর্বজন্মে তোমার নাম ছিল রাজা অধীরাজ রায়। ওই যে একটু আগে বললাম, অধীরাজ নতুন জন্ম নিয়েছে। এ জন্মে সে সুচরিত্রের সর্বোপরি নিজের স্ত্রীর প্রতি তার অগাধ ভালোবাসা। চমকে ওঠে আদ্রিত। নিজের কানে শুনেও সে বিশ্বাস করতে পারে না। এ কি বলছেন ত্রিকালদর্শী অঘোর ঠাকুর? না না, এ হতে পারে না। সে আদ্রিত রায় গত জন্ম কেন, কোনো জন্মে সে এমন ঘৃণ্য কাজ করতে পারে না। তার শরীর ঘর্মাক্ত হলো, চোখ দুটো ভিজে গেল জলে। সিক্ত কণ্ঠস্বরে সে বলে উঠল, আপনি কেন সব বলছেন গুরুদেব? আমি আদ্রিত রায়, আমি অধীরাজ রায়ের বংশধর, এটা সত্য। কিন্তু আমি অধীরাজ রায় ছিলাম, আমি এমন ঘৃণ্য মানসিকতার মানুষ ছিলাম, এ কখনো হতে পারে না গুরুদেব, এ কখনো হতে পারে না। সর্বোপরি আমি জন্মান্তর মানি না গুরুদেব, এ সম্পূর্ণ মিথ্যা কাহিনী। কিছু মনে করবেন না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে অপরাগ। আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই কাহিনীর অন্তিম জানার জন্য আমার আর বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি চলে যাচ্ছি। আমি আমার রাজন্যাকে পৃথিবীর সেরা ডাক্তার দেখিয়ে সুস্থ করাবো, কিন্তু আপনার কাছে আমি আর কখনো নিয়ে আসবো না। বেশ রূঢ় স্বরে কথাগুলি বলে আসন ছেড়ে আদ্রিত উঠতে গেলে অঘোর ঠাকুর উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর শান্ত হলেন, বলে উঠলেন, বেশ, তুমি যেতেই পারো, তবে রাজন্যাকে কখনো তুমি সুস্থ করে তুলতে পারবে না। সারা পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যে তোমার রাজন্যাকে মালিনীর থেকে মুক্ত করে তোমার কাছে ফিরিয়ে দেবেন। কারণ তোমার পূর্বজন্মের কৃতকর্মের ফল যা আজ তোমার রাজন্যাকে ভুগতে হচ্ছে, তা থেকে তোমার মুক্তি নেই। তোমার পূর্বজন্মের পাপ তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে আদ্রিত। আদ্রিত, এটা তোমার বর্তমান,
কিন্তু তুমি তোমার গত জন্মকে অস্বীকার করতে পারো না। ঈশ্বর তোমাকে এ জন্মে পাঠিয়েছেন তোমার পূর্ব জন্মের কর্মফল ভোগ করতে। তাই তোমার সব চাইতে প্রিয় মানুষটাকে আজ বিপর্যয়ের মধ্যে এমনভাবে ফেলেছেন যাতে সেই বিপর্যয় থেকে একমাত্র তুমি তাকে মুক্তি দিতে পারো। আর সেই মুক্তির পথ কেবল আমি দেখাতে পারি, কোনো ডাক্তার নন। আমি আর ভাবতে পারছি না গুরুদেব, আমি অসহায় বোধ করছি। কেন এমন হলো বলুন তো? আমি যদি সত্যি গত জন্মে অধিরাজের মতন পাপাচারী হয়ে থাকি, তাহলে এই জন্মে এসে আমি একা কেন শাস্তি পেলাম না? রাজন্যা তো কোনো দোষ করেনি, ও তো নিরপরাধ। তাহলে আমার পাপের বোঝা ও কেন বয়ে নিয়ে বেড়াবে গুরুদেব? তুমি অসহায় নও আদ্রিত, আমি আছি তোমার পাশে। আমার সাথে তোমার দেখা হবে এটা পূর্ব নির্ধারিত, তাই তুমি নিজের অজান্তেই আমার কাছে এসে পড়েছ। আর এই সব কিছু সম্ভব হয়েছে রাজন্যার জন্য। সে তোমাকে পাপ মুক্তির পথ দেখাচ্ছে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সারা জীবনের তপস্যা থেকে যে সামান্য পুণ্য ফল লাভ করেছি তা অবলম্বন করেই তোমাকে পূর্ব জন্মের পাপ থেকে মুক্ত করব। আর তুমি তোমার এই জন্মের সততা রাজন্যার প্রতি অকৃত্রিম প্রেম দিয়েই মালিনীর আত্মাকে চির শান্তি দিয়ে রাজন্যাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু তার আগে জানতে হবে এই কাহিনীর শেষ অধ্যায়, যা তোমাকেই দেখতে হবে স্বচক্ষে। আমি তোমার চোখ দিয়ে দেখে সাক্ষী থাকবো সেই ঘটনার। মন শক্ত করো, ওই প্রজ্বলিত অগ্নিশিখার দিকে তাকাও, একাত্ম করো নিজেকে। ফিরে যাও তোমার গত জন্মে। মনে করার চেষ্টা করো সেই রাতের কথা, যে রাতে এক অসহায় নারী অবিরাম কেঁদে চলেছে তোমার থেকে মুক্তি পাওয়ার আশায়, কিন্তু তোমার কানে পৌঁছয়নি তার ক্রন্দন। বরং তুমি আরো উন্মত্ত হয়েছ ওই নারীর শরীরটাকে উপভোগ করতে। তোমার যৌন লালসা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল ওই নারী শরীরকে নিজের হাতের মুঠোয় পেয়ে। দেখো আদ্রিত, দেখো, স্থির করো তোমার দৃষ্টি যজ্ঞ কুণ্ডের পবিত্র অগ্নিশিখায়। সেই তোমাকে নিয়ে যাবে সেই রাতের ঘটনার মধ্যে, মনে করাবে সবটুকু। সম্মোহিত আদৃত, তার অজান্তেই কোনো এক জাদু বলে তার দৃষ্টি স্থির হলো প্রজ্বলিত অগ্নিশিখার মাঝে। দূর হতে ক্ষীণ কণ্ঠস্বরের আকুতি তাকে নিয়ে চলল ফেলে আসা গত জন্মের মাঝে। রাত গভীর। বাহির মহলের ঘরে রক্ত মাখা ছুরিটা নিয়ে হাসতে হাসতে ঢুকে এলো গোপাল। কিরে, খতম করতে পেরেছিস? হ্যাঁ রাজা বাবু, একেবারে খতম করে দিয়ে এসেছি। বলিস কি রে? এই অসম্ভব কি করে সম্ভব হলো? হ্যাঁ, ওই প্রিয়দাকার লোকটাকে তুই শেষ করে দিলি কি করে? অধিরাজের নেশা কর্পূরের ন্যায় উবে গিয়েছে। তার ভাবনার বাইরে শঙ্করের মতো সুঠাম বলশালী চেহারার পুরুষকে গোপালের মতো 5 ফুট 1 ইঞ্চির খর্বাকার কি করে হত্যা করতে পারে? নাকি ও রসিকতা করছে তার সাথে? কিন্তু ওর ভোজালির ডগায় টাটকা রক্ত তো সেই কথাই বলছে যে ও কারোকে হত্যা করেছে। কিন্তু সে কি সত্যি শঙ্কর? রাজাবাবু, আমি বেটে খাটো মানুষ বলে আপনার ধারণা ছিল আমার পক্ষে শঙ্করকে মেরে ফেলা কঠিন। কিন্তু রাজাবাবু, আপনার এটা জানা নেই আমি কতটা ধূর্ত। মনে পড়ে আপনাকে আমি বলেছিলাম শঙ্করকে সামনে থেকে আমি মারতে পারবো না, কিন্তু পেছন থেকে পারবো। তাই তো আজ অমাবস্যার রাতে ওর ঘরে চলে গিয়েছিলাম বন্ধু হয়ে। ও বন্ধু গোপালকে চেনে, শত্রু গোপালকে নয়। বোকা বনে গেল। আমার দেওয়া অনেকখানি মদ গলায় ঠেলে আমাকেই মালিনীর গল্প শোনাতে লাগলো। রাগে শরীরটা কেঁপে উঠলো আমার। মাথা ঠিক রাখতে পারলাম না। কোমর থেকে ভজালিটা বার করে বসিয়ে দিলাম ওর বুকের মাঝে। ছটফট করতে করতে
মুহূর্তে ও স্থির হয়ে গেল। জানেন রাজাবাবু, ও ভাবতে পারেনি ওর প্রাণের বন্ধু ওকে এভাবে হত্যা করতে পারে, কিন্তু পেরেছি। বন্ধু হয়েও পেরেছি। কালো পাহাড়ি মালিনীকে নিয়ে ও ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু আমি তো তা হতে দিতে পারি না। ওর মালিনী আপনার ঘরে বেশ্যা হয়ে থাকবে, আপনি ওকে ভোগ করবেন রাজাবাবু। মালিনীর কান্না, মালিনীর চিৎকার আমাকে সুখ দেবে, কিন্তু শঙ্করের বউ হয়ে মালিনী আমার চোখের সামনে ঘুরে বেড়াবে ছমছম পায়েলের শব্দ তুলে, তাতে আমার সুখ নেই। আমি মালিনীকে এনেছি, শালি কিছুতেই আসছিল না। বললাম রাজাবাবুর কাছে তোকে যেতেই হবে। মাগি সে কথা শোনেইনি প্রথমটা। বললাম তোর শঙ্করকে পেতে গেলে যে যেতেই হবে, রাজাবাবু যে তাকে আটকে রেখেছেন, তাই শুনে চলে এসেছে। বাহ, ওকে মিথ্যা বললি গোপাল। তা সে যাই হোক, তুই যে মালিনীকে এত ভালোবাসিস তা তো বাবু জানতাম না। কিন্তু আমি অবাক হচ্ছি, তুই ওকে নিজে বিয়ে করলি না কেন? শঙ্কর তো মরেছে। না, আমি ওকে ছোব না। ও আমাকে ভালোবাসে না। আমি জোর করে ওর শরীর পেতে চাই না রাজাবাবু। তা বেশ বেশ, ভালোবাসা এমনও হয়। যাই হোক, শঙ্করের দেহটা কি করলি? মালিনী তো তাকে খুঁজবে রে। ওই দেহ কাঞ্চনপুরের নদীর পাড়ে ফেলে দিয়ে এসেছি। নদীর পাড়ে বসে থাকা রাতের প্রাণীগুলো এসে দেহটাকে টুকরো টুকরো করে চিবিয়ে চিবিয়ে খাবে। শঙ্করকে কেউ তখন চিনতে পারবে না। আর মালিনী শঙ্করকে না পেয়ে আপনার কাছেই থেকে যাবে। আমার তা দেখেও সুখ রাজাবাবু। তা সে কোথায়? রাজাবাবু বাইরে দাঁড়িয়ে আছে, বড্ড আশা নিয়ে এসেছে আপনি যদি ওর শঙ্করকে ছেড়ে দেন। আদৃতের দৃষ্টি অপলক, হাসছে অধিরাজ রায়। তাঁর হাসির তীব্রতা অনুরণনের ন্যায় আঘাত খেতে খেতে ছড়িয়ে পড়ছে বাহির মহলের চার দেওয়ালের মধ্যে। আদৃত ভীত হল। আদৃত, ভয় পেও না, ও তো তোমার পূর্বজন্ম। এই জন্মে কেবল আদৃত তুমি, আদৃত রায়, যার হাতে এখনো কোনো পাপের কালো দাগ লাগেনি। অঘোর ঠাকুরের কথায় আদৃতের মনে সাহস জাগল। পুনরায় সে দৃষ্টি নিবন্ধ করল অগ্নিশিখার মাঝে। আয় মালিনী, ঘরে আয়, রাজাবাবু তোকে ডাকছেন। তাকে জিজ্ঞেস কর তোর শঙ্কর কোথায়। মালিনী বাহির মহলের ঘরে ঢোকার সাথে সাথে গোপাল বাহির মহলের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজা আগলে বসে রইল। কান পেতে রইল দরজায়, অপেক্ষা করতে লাগলো মালিনীর শীতকারের, যা ওর শরীরের মধ্যে শিহরণ জাগাবে, আর তাতেই যে ওর স্খলন ঘটবে বীর্যের। না, আমি এত নিষ্ঠুর, এত দুশ্চরিত্র কখনোই ছিলাম না। ভুল ভুল, এসব কিছু ভুল। আমার পূর্বজন্ম যে এত কলঙ্কিত, আমার তা ভাবতেও ঘৃণা হচ্ছে গুরুদেব। শান্ত করো মনকে। আজ তুমি নিরুপায়। আমাকে তোমাকে দুজনকেই জানতে হবে সে রাতে তোমার পরিণতি কি হয়েছিল। কেন বাহির মহল আজও তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, রাজবাড়ি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে? কেন আজও শঙ্কর কেঁদে কেঁদে ফেরে তার মালিনীর জন্য? তোমার জানা নেই আদৃত। তোমার পিতামহ তার পরবর্তী প্রজন্মকে কেন এই রাজবাড়ির ছায়া মারাতে দেননি, তার একটাই কারণ তিনি জানতেন। ওই বাড়ি তার বাবা অধিরাজ রায়ের দ্বারা অপবিত্র হয়েছিল। তোমার ঠাকুরদা মশাই তোমাদের লজ্জায় যা কখনো বলতে চাননি, তা হলো তার জীবনের এই কলঙ্কিত অধ্যায়। গুরুদেব? হ্যাঁ আদৃত, এটাই সত্য। যখন তোমার ঠাকুরদা মশাই সুধীর রায় বছর 10 বালক, অমাবস্যার রাতে
নারী কণ্ঠস্বরের চিৎকার তার কোমল কানে এবং মনে আঘাত হানে। সে ছুটে যায় বাহির মহলের দিকে। দরজা আগলে গোপাল লেঠেল বালক ঘরের পিছনের দিকের খিড়কির জানলায় চোখ রাখে, সাক্ষী হয়ে থেকে যায় এক নারী শরীরের ওপর তার বাবা অধীরাজ রায়ের তীব্র লালসার প্রকাশের। সাক্ষী থাকে এক রক্তাক্ত ইতিহাসের। তুমি যজ্ঞকুণ্ডে দৃষ্টি রাখো, সেই ইতিহাস আমি তোমার চোখ থেকেই পড়ব আদ্রিত, আর তুমিও এবার পেয়ে যাবে সব প্রশ্নের উত্তর। আদ্রিতের চক্ষু পুনরায় স্থির হয় যজ্ঞকুণ্ডের অগ্নিশিখার মাঝে। ওই তো মালিনী, অবিকল যেন তার রাজন্যা, পাগলিনীর ন্যায় ঘরের এক কোণে দাঁড়িয়ে, তার অর্ধনগ্ন শরীর স্থির, চোখের কোণ বেয়ে নেমে আসছে লবণাক্ত ধারা। কঠোর স্বরে সে বলে ওঠে, আমার শঙ্করকে মেরে ফেললেন রাজাবাবু। আমার শঙ্কর তো কোনো দোষ করেনি, গোপালকে বিশ্বাস করাই ওর দোষ। আমি দরজার বাইরে থেকে সব শুনেছি রাজাবাবু। আশ্চর্য, আমাকে পেতে আপনাকে এত কষ্ট করতে হলো। আপনি তো কত সহজে মেয়ে মানুষের শরীর ভোগ করেন, আজ আমার শরীর ভোগ করতে শঙ্করকে মারার হুকুম দিতে হলো আপনাকে। ছি রাজাবাবু, ছি। তোর রূপে আমি যে পাগল মালিনী, এমন কালো রঙের মধ্যে এমন রূপ আমি কখনো দেখিনি। তুই ওই শঙ্করের জন্য নয়, তুই আমার জন্য সৃষ্টি হয়েছিস। তোকে তোকে আমি একা ছুঁয়ে দেখব। কোন শঙ্কর তোকে ছুঁয়ে দেখবে তা আমি সহ্য করব কেন? হায় আয় মালিনী, আমার কাছে আয়। শঙ্কর তো মরে গেছে, গোপাল ওকে মেরে দিয়েছে। এখন তুই শুধু আমার, তুই শুধু আমার। হায় মালিনী, হায়, আমার কাছে আয়। রাজাবাবু, আপনি ভুল করছেন। আমি আর 5টা মেয়ে মানুষ নই যে আপনার কাছে সহজে ধরা দেব। আপনার বড় লোভ আমার শরীরের ওপর, তাই না? আর আমারও যে বড় লোভ আপনার শরীরের লাল তাজা রক্ত দেখার। এগিয়ে আসুন আমার কাছে রাজাবাবু, এগিয়ে আসুন। মালিনীর চোখে আগুন জ্বলছে, ঠোঁটের প্রান্তে অদ্ভুত মোহময়ী হাসি। এক পা করে এগিয়ে যেতে থাকে অধীরাজ। মালিনী নিজেকে পূর্ণ নগ্ন করে ফেলে। হাসছে মালিনী, হাসছে। ও কি, মালিনীর ডান হাতে ওটা কি? অধীরাজ দুর্নির্বার আকর্ষণে এগিয়ে চলে, কাছে, খুব কাছে। তারপরেই ঘটনাটা ঘটে যায়। মালিনীর অস্ত্রটা অধীরাজের গলায় বসে যায়। ফিনকি দিয়ে বেরিয়ে আসে লাল তাজা রক্ত। গলা ধরে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে অধীরাজ রায়। কিছু সময়ের মধ্যেই স্থির হয়ে যায় শরীরটা। প্রচণ্ড উল্লাসে মালিনীর নগ্ন শরীরটা নাচতে থাকে। তার ঘুঙুরের শব্দ বাহির মহলের 4 দেওয়ালের মধ্যেই আবদ্ধ থেকে যায়। বালক সুধীর ছুটে যায় মায়ের কাছে। থরথর করে তার শরীর কাঁপতে থাকে। মা রেবতীকে সে বোঝাতে পারে না বারমহলের ঘরে ঘটে যাওয়া রক্তাক্ত কাহিনী, যা সে দেখে এসেছে কিছু মুহূর্ত আগে সেই খিড়কির জানলা দিয়ে। রেবতী ছেলেকে বুকে জড়িয়ে প্রশ্ন করেন, বল বাবা, কি হয়েছে বল? এমন করে কাঁপছিলি কেন? কিসের ভয় তোর? মা, বাবাকে মালিনী মেরে ফেলেছে। মা, ও মা, বাবাকে মালিনী মেরে ফেলেছে। ছেলের কথা শেষ হতে না হতেই পাগলিনীর ন্যায় রেবতী ছুটে যান বাহির মহলের দিকে। স্বামী অধীরাজ যে রাতে বাহির মহলেই কাটায় তা তিনি ভালো করেই জানতেন। ও কি, বাহির মহলের দরজা খোলা কেন? এ সময় তো বন্ধ থাকে। শোনা যায় নারী কণ্ঠস্বরের, কখনো আকুল আকুতি, কখনো বা কান্না। দরজায় পাহারা দেয় গোপাল বা শঙ্কর। কিন্তু আজ কেন পরিবর্তন? শঙ্কিত মনে দরজার কাছে গিয়ে দাঁড়াতেই রেবতীর শরীর কেঁপে উঠল।
এক নিকষ কালো নারী শরীরে লাল তাজা রক্ত। এত রক্ত কোথা থেকে এলো ওই শরীরে? সাজবাতির আলোয় রেবতী দেখেন মাটিতে পড়ে আছেন অধিরাজ রায়, বাক রুদ্ধতার। কিছু সময় তাকিয়ে রইলেন স্বামীর শরীরের দিকে, মনে মনে হাসলেন, খুব হাসলেন। চোখ হতে নির্গত এক এক অশ্রু ফোঁটা আনন্দাশ্রু হয়ে বেরিয়ে আসতে থাকে তার। চিৎকার করে ডেকে উঠলেন, গোপাল, শঙ্কর, তুলে নিয়ে যা তোদের রাজাবাবুকে। এতদিনে উনি ওনার উপযুক্ত শাস্তি পেয়েছেন। আয়, কোথায় আছিস তোরা? দেখিস কেউ যেন জানতে না পারে এক মেয়ে মানুষের হাতে রাজাবাবুকে মরতে হলো। বলবি ডাকাত পড়েছিল রাজবাড়িতে, রাজামশাই ডাকাতের হাতে মরেছে। জয়ধ্বনি দেবে সকলে তোদের রাজাবাবুর নামে। রাজা বলে কথা। কোনো কথা না বলে গোপাল লখাই লেঠেলকে সাথে করে অধিরাজের শরীরটা তুলে নিয়ে অন্দরের দিকে চলে গেলে রেবতী বাহির মহলের ঘরে ঢোকেন। ধীরে ধীরে এগিয়ে যান মালিনীর দিকে। ফিস ফিস করে তার কাছে গিয়ে বলে ওঠেন, তুই মেরে ফেলেছিস ওই অমানুষটাকে? বেশ করেছিস। ওর বড় লোভ, আমার শরীরের প্রতি ওর নজর ছিল না। তোর মতো এমন শরীর ওর চাই, রোজ রাতে চাই, আর চাইবে না, কোনোদিন চাইবে না। মেরে ফেলেছিস যে ওকে, কিন্তু কাক পক্ষীও যেন টের না পায় তুই ওকে মেরেছিস। তাহলে যে বদনাম হবে ওর। তুই বরং এই ঘরে থাক, চুপ করে থাক। কেউ কখনো জানতে পারবে না তুই ওকে বধ করেছিস। কাউকে কখনো বলবি না, চুপ করে থাক। অসুর, অসুরকে তুই বধ করেছিস। তোর কোথাও যাওয়া হবে না, থাক, তুই এই ঘরেই থাক। ঘরের দরজা বন্ধ করে রেবতী তালা লাগিয়ে দেন। মালিনীর কান্না, তার চিৎকার তার কানে পৌঁছয় না। তিনি এর কয়েকদিন পরেই একমাত্র ছেলে সুধীরকে নিয়ে চলে যান বাগবাজার। মালিনী থেকে যায় ওই বন্ধ ঘরের অন্ধকারে। রেবতীর কঠোর নির্দেশে মালিনী আজীবন বন্দী হয়ে থাকবে বাহির মহলে। রাজা বাবুকে বধ করার শাস্তি যে তাকে পেতেই হবে, কেউ তা লঙ্ঘন করতে পারবে না। আমাকে দরজাটা খুলে দিন বৌরানী, আমার শঙ্করের কাছে আমাকে যেতে দিন। বৌরানী, মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। কেউ শোনে না মালিনীর ক্রন্দন। দিন যায়, মাস যায়, মালিনী অনাহারে থাকতে থাকতে একসময় ওই ঘরেই প্রাণ হারায়। বছরের পর বছর, দশকের পর দশক যায়, মালিনীর আত্মা মুক্তির আশায় চিৎকার করেই যায়। আমি আর সহ্য করতে পারছি না গুরুদেব। আমাকে আপনি রাজন্যাকে সুস্থ করার পথটুকু এবার খালি বলে দিন। আমার পূর্বজন্মের পাপে রাজন্যা অসহনীয় যন্ত্রণা ভোগ করছে, যা কোনোভাবেই ওর প্রাপ্য নয়। আপনি ওকে যে করেই হোক বাঁচান গুরুদেব, ওকে আপনি বাঁচান। চিন্তা করো না আদ্রিত, রাজন্যা সুস্থ হবে, কিন্তু তার আগে আমাদের যা করণীয় সেটাই করতে হবে। এক হাতে কমণ্ডলু, অপর হাতে ত্রিশূল, রক্তবসন পরিহিত দীর্ঘকায় অঘোর ঠাকুর উঠে দাঁড়ালেন। সাথে সাথে আদৃত তার মশাল হাতে নিয়ে দুজনে আশ্রম থেকে বেরিয়ে দ্রুত পায়ে হেঁটে চললেন রাজবাড়ির দিকে। আকাশে তখন 8খানা চাঁদ। রাজবাড়ির সিংহদ্বার থেকে অঘোর ঠাকুর ডেকে উঠলেন, মালিনী, মালিনী। আপনি আপনি মালিনীকে ডাকছেন কেন গুরুদেব? ও তো রাজন্যা, আমার স্ত্রী। ও এখন রাজন্যা নেই, তা তো তুমি জেনেই গেছো আদ্রিত। অযথা সময় নষ্ট করো না আমার। রাজন্যার মধ্যে থাকা মালিনী আমার কণ্ঠস্বর পেয়ে এই স্থানে আসতে বাধ্য। আর যে মুহূর্তে ও এই স্থানে আসবে, তুমি বাহির মহলের দরজা খুলে দেখবে মালিনীর কঙ্কাল, যা বছরের পর বছর ধরে আবদ্ধ হয়ে আছে ওই ঘরে। তুমি তাতে অগ্নি সংযোগ করবে। তুমি বিচলিত হবে না। জানবে রাজন্যার হতে মালিনীর মুক্তি তখনই সম্ভব যখন মালিনীর অস্থি মজ্জা ভস্মীভূত হবে। নাও নাও, মশাল নিয়ে এগিয়ে যাও।
পায়ের আঘাতে খুলে দাও বাহির মহলের দরজা। আমি মালিনীকে আমার নিকটে আনার চেষ্টা করি। মালিনী, মালিনী, এসো এসো, তোমার শঙ্কর তোমাকে নিয়ে যেতে এসেছে। এসো মালিনী, এসো। সেই মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটে গেল। রাজন্যা রূপে মালিনী সম্মোহিত। ধীরে ধীরে সে এসে দাঁড়ালো অঘোর ঠাকুরের কাছে। অঘোর ঠাকুর কমণ্ডলু থেকে পবিত্র জল তার দিকে ছিটিয়ে দিতে সে চিৎকার করে উঠল, তুমি কোথায় শঙ্কর? আমি তোমার মালিনী, এসো শঙ্কর, এসো। হঠাৎ মাটিতে পড়ে লুটিয়ে অজ্ঞান হয়ে যায় রাজন্যা রূপে মালিনী। আর সেই মুহূর্তে আদৃত বাহির মহলের দরজায় কয়েকবার পা দিয়ে আঘাত করতেই একসময় দরজাটা খুলে গেলে চমকে উঠল। বাহির মহলের মাঝখানে পড়ে আছে একটি কঙ্কাল। বুঝতে অসুবিধে হলো না ওটা মালিনীর অস্থি। কাল বিলম্ব না করে আদৃত মশালের লেলিহান শিখা ছোঁয়াতেই কুণ্ডলী পাকানো ধোয়া ঊর্ধ্বমুখী হলো। অদৃশ্য পুরুষ কণ্ঠস্বর সেই মুহূর্তে বলে উঠল, মুক্তি, মুক্তি। আদৃতের দৃষ্টি স্থির, অপলক। কি অকল্পনীয় দৃশ্য! কুণ্ডলী পাকানো ধোঁয়া দুই ভাগে বিভক্ত হয়ে ধীরে ধীরে একটি নারী শরীর ও একটি পুরুষ শরীরের আকৃতি নিল। তারপর দুজনে একে অপরকে আলিঙ্গন করে মুহূর্তে মিলে মিশে একাকার হয়ে বিলীন হয়ে গেল। বুঝতে অসুবিধে হলো না আদৃতের। মালিনীর সাথে সাথে মুক্তি পেল শঙ্করের অতৃপ্ত আত্মা। মনে মনে সে নিজেকে ধন্যবাদ দিল, সাথে অঘোর ঠাকুরকে। তিনি যদি পথ না দেখাতেন তাহলে হয়তো এই দুটি অতৃপ্ত প্রেমিক ও প্রেমিকার আত্মা কোনোদিনও মুক্তি পেত না। ছোট্ট নিঃশ্বাস ফেলল আদৃত। আর সেই মুহূর্তে প্রশ্ন জাগল, রাজন্যা কি আগের অবস্থায় ফিরে এসেছে? সেই উত্তর খুঁজতেই বাহির মহল থেকে ছুটে বেরিয়ে এলো আদৃত। আর ঠিক তখনই অঘোর ঠাকুরের কণ্ঠস্বর পাওয়া গেল, আদৃত, শীঘ্র এসো। আদৃত এক প্রকার ছুটতে ছুটতে এসে দাঁড়ালো। সাথে সাথে চোখ গেল মাটিতে পড়ে আছে রাজন্যার শরীরটা। আদৃত চিৎকার করে উঠল, রাজন্যা! অঘোর ঠাকুর পুনরায় কমণ্ডলু থেকে পবিত্র জল রাজন্যার শরীরে বার কয়েক ছিটিয়ে দিয়ে বলে উঠলেন, চিন্তা করো না আদৃত, রাজন্যা সাময়িকভাবে অচৈতন্য হয়ে পড়েছে। চেতনা ফিরলেও আবার পূর্বের রাজন্যায় ফিরে আসবে। তুমি ওকে ঘরে নিয়ে যাও। কথাগুলি বলে অঘোর ঠাকুর চলে যেতে পা বাড়ালে আদৃত বলে ওঠে, আচ্ছা গুরুদেব, আমার মনে একটা প্রশ্ন জাগছে। গোপালের শেষ পর্যন্ত কি হয়েছিল? সে কি কোনো শাস্তি পায়নি এত বড় একটা অন্যায় করেও? অবশ্যই পেয়েছিল। ওই ঘটনার কয়েকদিন পরে এমনই এক রাতে গোপালের মৃত্যু হয় বুকে ছুরির আঘাতে। কে মেরেছিল তাকে জানা নেই। মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় নদীর পাড়ে। আরও একজন শাস্তি পেয়েছিল, তিনি রেবতী। দীর্ঘ বছর রোগ শয্যায় থাকার পর তার মৃত্যু হয়। শোনা যায় তার স্মৃতি ভ্রংশ হয়েছিল। বছরখানেক সময় পার হয়ে গেছে। রায় পরিবারের ঠাকুরমশাই সুধীর রায় সহ সকল সদস্যের এখন চোখের মনি রাজন্যা। এই প্রথম বাড়ির আদরিণী বৌরানী রাজন্যার ইচ্ছেতে রায় পরিবারের সকলে পা রেখেছে কাঞ্চনপুরের রাজবাড়িতে। সকলেই আনন্দ করতে ব্যস্ত, রাজন্যাও ব্যতিক্রম নয়। কিন্তু তার চোখ কেন যেন বারবার চলে যায় বাহির মহলের দিকে। সকলের অলক্ষ্যে গিয়ে সে দাঁড়ায় বাহির মহলের দরজার সামনে। খোলা দরজা পথে বাহির মহলে ঢুকতে গিয়ে কার যেন শক্ত হাত তার ডান হাতটা চেপে ধরে বলে উঠল, রাজন্যা, তুমি প্রেগনেন্ট? এই অবস্থায় জলা জঙ্গলের মধ্যে এসে পড়েছ? রাজন্যা নীরব থাকল। সত্যিই তো, সে নিজেই এখানে কখন এসে পড়েছে তা তো সে জানে না। আদৃতের কথাগুলির প্রত্যুত্তরে মৃদু হাসি হাসে মাত্র। মাঝে কেটে যায় আরও কয়েক মাস। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রাজন্যা জন্ম দিয়েছে একটি কন্যা সন্তানের।
রায় পরিবারের সাজো সাজো রব। সদ্যজাতকে দেখে সকলেই এক বাক্যে বলেছে, মেয়ে তো পুরো মায়ের মতো দেখতে হয়েছে। সুধীর রায়ের কানে সে কথা পৌঁছলে শিশুটিকে দেখার কৌতূহল চাপতে না পেরে নার্সিংহোমে শিশুটিকে দেখতে ছুটে যান। একজন নার্স শিশু কন্যাটিকে তার সামনে আনলে তাকে দেখা মাত্রই তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। প্রশ্ন জাগে তার মনে, ও সত্যি কি এ রাজন্যার মতো দেখতে নাকি মালিনীর মতো? শেষ হলো স্কেইডেলসের আজকের গল্প শম্পা শম্পী চক্রবর্তীর কলমে পুরনো পাপ রাতে বাড়ে। গল্পটা শেষ পর্যন্ত তোমরা যারা এতদূর শুনলে, তোমরা কে কোথা থেকে আজকের গল্প শুনলে সেটা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই কিন্তু হাইপ অপশানে গিয়ে তোমরা ভিডিওটাকে একটা হাইপ দাও, এবং স্কেইডেলসে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটা স্কেইডেলসে এসে তোমার নিজের গলায় বলার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। আজকের গল্প পাঠে ছিল শুভ, বিভিন্ন ভূমিকায় ছিল মিমো, কৌশিক, সৌম্যদীপ, তিতলি, সুমনা এবং আমি শ্রীরূপ। আজকের গল্পের পোস্টার ডিজাইনে ছিল শুভদীপ ব্যানার্জি, গল্পের সাউন্ড ডিজাইনে ছিল দেবদত্ত, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। স্কেইডেলসের আরও এইরকম বাংলা অডিও স্টোরি শোনার জন্য এই মুহূর্তে তোমার মোবাইল স্ক্রিনে ডান দিক এবং বাম দিকে যে দুখানা ভিডিও এসেছে তার মধ্যে যে কোনো একটা ভিডিওয় ক্লিক করো।